ডিভাইসেস অফ পার্লামেন্ট মানে পার্লামেন্টের ডিভাইস মানে কি কি অস্ত্রশস্ত্রের মাধ্যমে পার্লামেন্ট চলে। তো পার্লামেন্ট চলার জন্য যে অস্ত্রশস্ত্রগুলোর প্রয়োজন আজকে আমরা সেগুলোতে একটু শান দিয়ে নেব। চলো তাহলে শুরু করা যাক আজকের সেশন আমাদের ডিভাইসেস অফ দ্য পার্লামেন্ট। আমি পেনটা নিয়ে নিই। চলো স্টার্ট করি। ডিভাইসেস অফ দ্য পার্লামেন্ট আমরা যেটা আজকে পড়বো যে পার্লামেন্ট কি কির ওপর ভিত্তি করে চলে সেগুলো জানবো। তো ফার্স্টেই মনে রাখবে পার্লামেন্টের যে কোনো সেশন, পার্লামেন্ট কিন্তু অলরেডি আমাদের আপলোডিং চলছে ক্লাস, অনেকগুলো পার্লামেন্টের ক্লাস আপলোড হয়ে গেছে, আরো হবে। তাই জন্য আমি পার্লামেন্টের মকটা এখনো দিইনি, সবকটা ক্লাস হওয়ার পর একসাথে দিয়ে দেবো। তো পার্লামেন্টের যে ডিভাইস পড়বো ফার্স্টেই জানতে হবে পার্লামেন্টের যে কোনো সেশন ক ধরনের সেশন হয় সেটা তোমরা জেনে গেছো অলরেডি আশা করি। আর যারা এখনো ক্লাস দেখোনি জানো না, দেখে নেবে, অলরেডি ওগুলো ডিটেল ডিসকাশন আছে। পার্লামেন্টের যে কোনো সেশন শুরু হয় 11টার থেকে। কটার থেকে শুরু হয়? 11টার থেকে পার্লামেন্টের যে কোনো প্রসিডিং শুরু হয়। তো পার্লামেন্টের প্রসিডিং শুরু হওয়ার পর প্রথম যে জিনিসটা আসে, প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে কোয়েশ্চেন আওয়ার। কোয়েশ্চেন আওয়ার অর্থাৎ যেখানে কোয়েশ্চেন করা যেতে পারে যে কোনো বিষয় জানার জন্য, সেটাকে বলে কোয়েশ্চেন আওয়ার। এবং পার্লামেন্ট 11টার থেকে শুরু হয় এবং শুরুতেই পার্লামেন্টে যে জিনিসটা হয় সেটা হচ্ছে কোয়েশ্চেন আওয়ার। কোয়েশ্চেনের সময় দেখো আওয়ার বলে দিয়েছে, তার মানে সময়সীমা কত? 1 ঘন্টা বা 1 আওয়ার। তার মানে কোয়েশ্চেন আওয়ারের সময়সীমা হচ্ছে 11টা থেকে 12টা। পার্লামেন্টের সূচনার যে 1 ঘন্টা, 11টায় সূচনা হয়, 11টা থেকে 12টা অবধি কি হয়? কোয়েশ্চেন আওয়ার হয়, যেখানে কোয়েশ্চেন করা হয়। কোয়েশ্চেন কারা করে? প্রশ্ন করা কারা করে কোয়েশ্চেন? কোয়েশ্চেন করে যে কোনো মেম্বার বা এমপি যাদের বলা হয়। পার্লামেন্টের যে কোনো মেম্বার কোয়েশ্চেন করে, পার্লামেন্টের মেম্বার বা তাদের এমপিও বলা হয়। তারা কোয়েশ্চেন করে কাকে? তারা কোয়েশ্চেন করে কাকে? যারা মিনিস্টার অর্থাৎ কাউন্সিল অফ মিনিস্টারে আছে। সে তোমার ক্যাবিনেট মিনিস্টারও হতে পারে, সে জেনারেল মিনিস্টার, স্টেট মিনিস্টারও হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট চার্জেও থাকতে পারে, আবার ডেপুটি মিনিস্টারও হতে পারে। কাউন্সিল অফ মিনিস্টার, মিনিস্টার 4 ধরনের হয়, কি কি ডিটেলস আলোচনা কাউন্সিল অফ মিনিস্টারের ক্লাসে আছে। তো কারা প্রশ্ন করে? মেম্বাররা প্রশ্ন করে, যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারে। কাদের করে? কাউন্সিল অফ মিনিস্টারের যে কোনো মিনিস্টারকে বা ডেপুটি মিনিস্টারকে উদ্দেশ্য করে প্রশ্ন করতে পারে প্রথম 1 ঘন্টা, 11টা থেকে 12টা। প্রশ্ন আসবে, এরপরে চলে আসবে তাহলে মেম্বাররা প্রশ্ন করে, মিনিস্টারকে করে কি প্রশ্ন করে। নেক্সট আমার মাথায় আসবে যে স্যার কি প্রশ্ন করে। তো প্রশ্ন কি করে? 3 ধরনের কোয়েশ্চেন করে। কোয়েশ্চেন করে মেম্বাররা, খাতা পেন হাতে, বিভৎস ইম্পর্টেন্ট জিনিস পড়াচ্ছি এবং এত ক্লিয়ারলি কিন্তু কোনোভাবে সম্ভব না পড়া। আজকেও তোমাদের ইউপিএসসি ট্রায়াল হয়ে যাবে আরেকটা। তো কোয়েশ্চেন 3 রকম ভাবে করে মেম্বাররা মিনিস্টারের কাছে, 3 ভাবে কোয়েশ্চেন করে। ফার্স্ট যে কোয়েশ্চেনটা আসে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তাই সেটাকে বলা হয় স্টার্ট কোয়েশ্চেন। কি বলা হয়? স্টার্ট কোয়েশ্চেন। স্টার্ট এর অন্য কোনো ব্যাখ্যা নেই। স্টার্ট কোয়েশ্চেনের একমাত্র ব্যাখ্যা হচ্ছে এটাকে সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ধরা হয়, তাই জন্য এটাকে স্টার্ট কোয়েশ্চেন বলে। তো স্যার স্টার্ট কোয়েশ্চেন কি করে বুঝবো? করে তো সেই মেম্বাররা মিনিস্টারকে। স্টার্ট কোয়েশ্চেন কি করে? তাহলে কোয়েশ্চেনের আগে কি স্টার দেওয়া থাকে? না, স্টার্ট কোয়েশ্চেন মানে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু তার আগে স্টার দেওয়া থাকে না। স্টার মানে ইম্পর্টেন্ট জন্য স্টার বলেছে। তো স্টার্ট কোয়েশ্চেন তুমি কি করে বুঝবে? অ্যাস্টারিক্স চিহ্ন দেওয়া থাকে, অ্যাস্টারিক্স। অ্যাস্টারিক্স চিহ্ন দিয়ে কোয়েশ্চেনটা করে, কোয়েশ্চেনটা শেষে একটা অ্যাস্টারিক্স চিহ্ন দেওয়া থাকে। যদি এটা দেওয়া থাকে তাহলে বুঝতে হবে স্টার্ট কোয়েশ্চেন ওটা। খেয়াল রাখবে, স্টার্ট কোয়েশ্চেন বলে সেটা কিন্তু স্টার মার্কস দেওয়া থাকে না। স্টার্ট কোয়েশ্চেন হচ্ছে দোজ কোয়েশ্চেন যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং সেগুলোকে অ্যাস্টারিক্স চিহ্ন দিয়ে বোঝানো হয়। তার মানে কোন প্রশ্নের শেষে যদি অ্যাস্টারিক্স চিহ্ন থাকে তবে সেটা স্টার্ট কোয়েশ্চেন। এবং স্টার্ট কোয়েশ্চেন মেম্বাররা মিনিস্টারকে করে এবং মিনিস্টাররা ওরালি এর আনসার দেয়। কি করে দেয়? ওরালি বা মৌখিক ভাবে এর আনসার দেয়।
খেয়াল রাখবে মিনিস্টাররা স্টার্ট কোয়েশ্চেনের আনসার কিন্তু ওরালি দেয়, মৌখিক ভাবে দেয়। এবার মনে করো তুমি কারোর সাথে মৌখিক ভাবে কথোপকথন করছো, তুমি কাউকে একটা জিজ্ঞেস করলে তোর নাম কি, সে উত্তর দিল আমার নাম অমুক, তারপরেই তুমি জিজ্ঞেস করবে তোর বাড়ি কোথায় বা বাবার নাম কি। অর্থাৎ তোমার একটা প্রশ্নে মনের কিউরিয়াসিটি কখনো নিবারণ হবে না, তুমি সেই কোয়েশ্চেনের আনসারের পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই কিছু ফলো আপ কোয়েশ্চেন করবে। তো ওরালি যখনই তুমি কথোপকথন করছো তখন একটা প্রশ্নের অনুষঙ্গে আরেকটা প্রশ্ন এসেই যায়, অর্থাৎ এখানে সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন করা যায়, অর্থাৎ উত্তর সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন কিন্তু করা যায়। অর্থাৎ তুমি কোয়েশ্চেন করলে অ্যাস্টারিক্স দিয়ে কোয়েশ্চেন করলে তার মানে সেটা স্টার্ট কোয়েশ্চেন, তার মানে মিনিস্টারকে সেটার ওরালি আনসার দিতে হবে, এবং ওরালি আনসার দেওয়ার পর তুমি আবার সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন করতে পারো, অর্থাৎ আনসারটা তোমার মনঃপূত হলো না বা তোমার আরো কিছু জিজ্ঞাসা আছে, তুমি সেটা আবার জানতে চাইতে পারো, মিনিস্টার আবার তোমাকে অ্যান্সার দেবে, তুমি আবার সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন করতে পারো। তুমি যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে তুমি ততক্ষণ কোয়েশ্চেন করে যেতে পারো। এইটা হচ্ছে স্টার্ট কোয়েশ্চেন। এবার তোমার নেক্সট চলে যাই নন স্টার্ট, কিন্তু না অনেক বইতে লেখা থাকে নন স্টার্ট, তা নয়। সেকেন্ডটা হচ্ছে আনস্টার্ট কোয়েশ্চেন। কি আনস্টার্ট, নন স্টার্ট নয় কিন্তু আনস্টার্ট কোয়েশ্চেন। এগুলো কি, এগুলোতে আনস্টার্ট কোয়েশ্চেন মানে এগুলোতে অ্যাস্টারিক্স দেওয়া থাকে না, এগুলোতে অ্যাস্টারিক্স চিহ্ন দেওয়া থাকে না, তার মানে আমাকে বুঝতে হবে সেটা আনস্টার্ট কোয়েশ্চেন। অ্যাস্টারিক্স চিহ্ন মানে সেটা স্টার্ট কোয়েশ্চেন। আর আনস্টার্ট কোয়েশ্চেন মানে খুব ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট, সব প্রশ্নই ইম্পর্টেন্ট কিন্তু এগুলোর মতো ইম্পর্টেন্ট নয়, তাই জন্য সেটাকে অ্যাস্টারিক্স দিয়ে আলাদা করা হয়নি, এটা আনস্টার্ট কোয়েশ্চেন। এটাও মেম্বার মিনিস্টারকেই জিজ্ঞেস করে, কিন্তু মিনিস্টার এর রিটেন উত্তর দেয়, মিনিস্টারের কি রিটেন উত্তর দেয়, লিখিত উত্তর দেয়। আনস্টার্ট কোয়েশ্চেনের উত্তর কিন্তু মিনিস্টার ওরালি দিতে পারে না, মিনিস্টারকে আনস্টার্ট কোয়েশ্চেনের উত্তর কিন্তু লিখিত ভাবে দিতে হবে। তো এটার ক্ষেত্রে মিনিস্টার কি দেয়, রিটেন আনসার দেয়। এবং মনে রাখবে লিখিত যখন তোমাকে আনসার দিচ্ছে, তুমিও কোয়েশ্চেন লিখিত আকারে করছো, মিনিস্টার উত্তর লিখিত আকারে দিচ্ছে, তার মানে আবার সাপ্লিমেন্টারি কোয়েশ্চেনের জায়গা কিন্তু আবার লিখিতভাবে দেওয়ার জায়গাটা থাকে না। ওরালি আলোচনা হলে অনেক কোয়েশ্চেন করা যায়, কিন্তু লিখিত আলোচনা হলে বারবার লেখা সম্ভব না পার্লামেন্টের মধ্যে কোয়েশ্চেন। তাই খেয়াল রাখবে 1 ঘন্টার মধ্যে, কারণ কোয়েশ্চেন আওয়ারের টাইম 1 ঘন্টা, তাই মনে রাখবে রিটেন আনসার অর্থাৎ আনস্টার্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন হয় না, মানে একটাই কোয়েশ্চেন একটাই আনসার, তারপর তোমার মনে জিজ্ঞাসা থাকলে তুমি জিজ্ঞাসা নিয়েই মরে যাও, কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন করতে পারবে না। ক্লিয়ার? এই জন্য আনস্টার্ট কোয়েশ্চেনকে অনেক সময় ওয়ান কোয়েশ্চেন ওয়ান আনসারও বলা হয়। কি বলা হয়? ওয়ান কোয়েশ্চেন ওয়ান আনসারও বলা হয় আনস্টার্ট কোয়েশ্চেনকে অনেক সময়। ক্লিয়ার? তাহলে স্টার্ট হলো, আনস্টার্ট হলো। এরপর একটা বিশেষ ধরনের কোয়েশ্চেন যেটা এগুলোর থেকে আলাদা, সেটা হচ্ছে শর্ট নোটিশ কোয়েশ্চেন। শর্ট নোটিশ কোয়েশ্চেন এগুলোর ক্ষেত্রে কি, এগুলোর ক্ষেত্রে একেবারেই স্পেশাল এই কোয়েশ্চেন গুলো। এগুলো মেম্বাররা মিনিস্টারকে করে, কিন্তু মিনিস্টারকে উত্তর দেওয়ার জন্য 10 দিন সময় দিতে হয়, 10 days টাইম দিতে হয়। তো যারা প্রশ্ন করে তারা উল্লেখ করে দেয় যে এটা শর্ট নোটিস কোয়েশ্চেন। শর্ট নোটিস কোয়েশ্চেন মানে মিনিস্টার সেটার প্রপার উত্তর ভেবে চিনতে ডাটা বিভিন্ন হিসেব করে, এরকম অনেক কোয়েশ্চেন থাকে যেটা সঙ্গে সঙ্গে অ্যান্সার দেওয়া পসিবল না, তো ডাটা ফাটা দেখতে হয়, সেইগুলোর ক্ষেত্রে 10 দিনের শর্ট নোটিস দেয় যে কোয়েশ্চেন করছে সে। তো সেগুলোকে শর্ট নোটিস কোয়েশ্চেন করে, যে মিনিস্টারকে করা হচ্ছে সেই মিনিস্টার ওটার আনসার দেওয়ার জন্য 10 দিন সময় পায়, এবং মিনিস্টার 10 দিন পর কিন্তু ওরালি আনসার দেয়। 10 দিন পর আনসারটা কিন্তু ওরালি দেয়, রিটেন আনসার লাগে না। শর্ট নোটিশ কোয়েশ্চেনও স্টার্ট কোয়েশ্চেনের মতো ওরালি আনসার, কিন্তু স্টার্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে আনসার দিতে হয়, শর্ট নোটিশ কোয়েশ্চেনের ক্ষেত্রে 10 দিন মিনিস্টার টাইম পেয়ে যায় ডাটা ফাটা কালেক্ট করার জন্য, প্রপারলি দেখার জন্য। তো এটাই হচ্ছে শর্ট নোটিস কোয়েশ্চেন, অর্থাৎ কোয়েশ্চেনটা দেওয়ার 10 days পর আনসারটা পাওয়া যায়, অর্থাৎ 10 দিন নোটিশ টাইম থাকে, অর্থাৎ কোয়েশ্চেনটা হওয়ার পর 10 দিন নোটিশ টাইম দেওয়া হয়।
তো এগুলো হচ্ছে শর্ট নোটিস কোয়েশ্চেন, বিষয়বস্তু জানা থাকলে ওই বিষয়টায় তৈরি থাকে সেই মিনিস্টার এবং ওরালি আনসার দেয়। ওরালি আনসার মানেই বুঝতে পারছো যে সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন কিন্তু আসবে। ওরালি আনসার মানেই সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন আসবে, কিছুই না স্টার্ট কোয়েশ্চেনের ডিরেক্ট যখন কোয়েশ্চেন তখনই আনসার। কিন্তু শর্ট নোটিস কোয়েশ্চেনের ক্ষেত্রে কোয়েশ্চেনের আগে কোয়েশ্চেনের বিষয়বস্তু নিয়ে ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য, সমস্ত ডাটা কালেক্ট করে নেওয়ার জন্য মিনিস্টারকে 10 দিনের নোটিশ পিরিয়ড টাইম দেওয়া হয় নিজের আনসারকে গুছিয়ে নেওয়ার জন্য। এটাই হলো শর্ট নোটিস কোয়েশ্চেন। তো এই তিন ভাবে কোয়েশ্চেন আওয়ারে তুমি কোয়েশ্চেন করতে পারো। তাহলে পার্লামেন্ট 11টা থেকে কাজ করা শুরু করে, 11টা থেকে 12টা 1 ঘন্টা শুরুর টাইমটা কোয়েশ্চেন আওয়ার, যেখানে মেম্বাররা মিনিস্টারকে কোয়েশ্চেন করে। 3 রকম উপায়ে কোয়েশ্চেন করতে পারে। একটা হচ্ছে স্টার্ট কোয়েশ্চেন বা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেগুলো অ্যাস্টারিক্স মার্কস দিয়ে আইডেন্টিফাইড করা যায় এবং যেগুলোর ওরাল আনসার লাগে, এবং ওরাল আনসার হওয়ার সাথে সাথে সেটার কিন্তু সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন করা যায়। একটা হলো আনস্টার্ড কোয়েশ্চেন, যেটাতে অ্যাস্টারিক্স থাকে না এবং সেটার ক্ষেত্রে আনস্টার্ড কোয়েশ্চেনের ক্ষেত্রে রিটেন আনসার দিতে হয় এবং সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন করা যায় না, তাই জন্য এটাকে ওয়ান কোয়েশ্চেন ওয়ান আনসার বলা হয়। নেক্সট হচ্ছে শর্ট নোটিস কোয়েশ্চেন, সেম স্টার্ট কোয়েশ্চেনের মতোই, কিন্তু শর্ট নোটিস কোয়েশ্চেনেও কিন্তু অ্যাস্টারিক্স মার্কস থাকে না, কিন্তু উল্লেখ থাকে এই কোয়েশ্চেন গুলো শর্ট নোটিস। এটাতে বিষয়বস্তু নিয়ে মিনিস্টারকে গুছিয়ে নেওয়ার জন্য কি হয়, 10 দিন টাইম দেওয়া হয়, 10 দিনের নোটিশ পিরিয়ড দেওয়া হয়, তারপর মিনিস্টার ওটার আনসার দেয় এবং আনসারটা ওরালি দেয় এবং যে কোয়েশ্চেনটা করছে সেই সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। এই হচ্ছে আমাদের প্রথম 1 ঘন্টা বা কোয়েশ্চেন আওয়ার। আমরা নেক্সট চলে যাই। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে, যাদের লেখা হয়নি এটা স্ক্রিনশট তুলে রাখতে পারো, নিজের মতো করে লিখে নেবে ক্লাসের শেষে। পরেরটায় চলে যাচ্ছি আমি, পরের ফেজে। নেক্সট যে আমাদের ফেজটা আসে সেটা হচ্ছে জিরো আওয়ার। কি জিরো আওয়ার? খুব ভালো করে বুঝতে হবে, জিরো আওয়ার হচ্ছে ইন্ডিয়ান ইনভেনশন। এটা কিন্তু ইন্ডিয়াতেই শুধু আছে, আর কোথাও নেই। এটা হচ্ছে ইন্ডিয়ান ইনভেনশন, কিছু আমরা নিজেরাও করেছি, সবকিছুই আমাদের ব্রিটিশ থেকে ইউকে থেকে নেওয়া, সেটা একবারেই নয়, ইন্ডিয়ান ইনভেনশনও আছে। কারণ 10 দিনের কম সময়ে নোটিশে জিজ্ঞাসা করা যায় শর্ট নোটিস কোয়েশ্চেন, ওটা টাইম 10 দিন থাকে সুব্রত। 10 দিন কেন, 24 ঘন্টা পরেও অ্যান্সার দিয়ে দিতে পারে মিনিস্টার যদি মনে করে। ম্যাক্সিমাম 10 দিন টাইম নিতে পারে মিনিস্টারকে 10 দিন টাইম দেওয়া হয়। মিনিস্টার বলল আমার ভাই 10 দিন লাগবে না, এই কোয়েশ্চেনের উত্তর তৈরি, আমি 5 দিন বাদেই আনসার দিয়ে দেবো। সেটা একান্ত ব্যক্তিগতভাবে মিনিস্টারের চয়েস কতদিনে আনসার দেবে। তার ম্যাক্সিমাম টাইম পিরিয়ড হচ্ছে 10 দিন। সে যদি বলে যে আমার কোয়েশ্চেন তৈরি, আমি 3 ঘন্টা বাদে আনসার দিয়ে দেবো, তাহলে দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, জিরো আওয়ার কি? জিরো আওয়ার হচ্ছে ইন্ডিয়ান ইনভেনশন। তুমি জানো জিরো আমরা তৈরি করেছি, তাই জন্য জিরো আওয়ারও আমরা তৈরি করেছি না, এগুলো এমনি বলছি ফালতু ফালতু কথা, তো এরকম কোনো ব্যাপার নেই। জিরো আওয়ার হচ্ছে ইন্ডিয়ান ইনভেনশন। ইন্ডিয়াতে 1962 থেকে এই জিরো আওয়ার চলছে। 1962 সাল থেকে এই জিরো আওয়ার চলছে। জিরো আওয়ারের সময়সীমা কি? 12টা থেকে শুরু করে, অর্থাৎ 12টা থেকে মানে কি, ইমিডিয়েট আফটার কোয়েশ্চেন আওয়ার। ইমিডিয়েট আফটার কোয়েশ্চেন আওয়ার থেকে শুরু হয়, কোয়েশ্চেন আওয়ার 12টা অবধি চলে। তো এটা 12 PM থেকে শুরু হয়, ইমিডিয়েট আফটার কোয়েশ্চেন আওয়ার। আর চলে কটা অবধি? অনেক জায়গায় জিরো আওয়ার 1 ঘন্টা চলে এরকম লেখা আছে, একেবারে ভুল কথা। জিরো আওয়ারের কোনো সময়সীমা বাধা নেই, জিরো আওয়ারের কিন্তু কোনো সময়সীমা বাধা নেই। জিরো আওয়ার চলে 12টা থেকে শুরু হয়ে পার্লামেন্টের পার্লামেন্টের প্রসিডিং শুরু হওয়া অবধি। প্রসিডিং মানে পার্লামেন্টের ডেইলি প্রসিডিং, ভালো করে লেখো, পার্লামেন্টের ডেইলি প্রসিডিং শুরু হওয়া অবধি। অর্থাৎ পার্লামেন্টের যে প্রকৃত কাজ, পার্লামেন্টে কি করা হয়, বিভিন্ন মোশন তুলে সেটা নিয়ে ডিবেট করা হয়, আলোচনা করা হয়। অর্থাৎ কোয়েশ্চেন আওয়ারের পর থেকে শুরু করে পার্লামেন্টের যে অরিজিনাল কাজ সেইটা শুরু হওয়া অবধি, এই মাঝখানের সময়সীমাটা হচ্ছে জিরো আওয়ার।
তো জিরো আওয়ার হয় ইমিডিয়েটলি আফটার কোয়েশ্চেন আওয়ার, সেখান থেকে পার্লামেন্টের মূল আলোচনা, এই দুটোর মাঝখানের সময় সেটা কোনোদিন 8 ঘন্টা হয়, কোনোদিন 3 ঘন্টা হয়, কোনো ঠিক নেই জিরো আওয়ারে। এই মধ্যেখানের যে সময়সীমা সেইটাকে বলে জিরো আওয়ার। এখানে কি, এখানে কোনো বাধা ধরা নিয়ম নেই, এখানে কোনো বাধা ধরা নিয়ম নেই, কোনো নোটিশ নেই, কোনো নোটিশ নেই, প্রায়র নোটিশ নেই, কোনো কিছু নেই। যে কেউ যে কোনো বিষয়ে যে কাউকে প্রশ্ন করতে পারে, যে কোনো মেম্বার যে কোনো বিষয়ে উইদাউট এনি নোটিশ যে কাউকে প্রশ্ন করতে পারে। এমনও ব্যাপার নয় যে মিনিস্টারকে প্রশ্ন করতে পারে, দেব চাইলে অন্য কোনো একটা সাংসদকেও প্রশ্ন করতে পারে, কোনো অসুবিধা নেই। এনি মেম্বারকে কোয়েশ্চেন করতে পারে, বা এনি মেম্বারের সাথে ডিবেট করতে পারে, কোনো বাধা ধরা নিয়ম নেই, কোনো নোটিশ দেওয়ার দরকার নেই, কারো পারমিশনের দরকার নেই। এইটা হচ্ছে জিরো আওয়ার, মানে জাস্ট হচ্ছে ঝগড়া করার সময়। এটা হচ্ছে একটা মানে ঝগড়া, ইন্ডিয়াতে ঝগড়া করার সময় হিসেবে জিরো আওয়ারকে রাখা হয়েছে, যেখানে যে যাকে পারে যেভাবে ইচ্ছা কি করতে পারে, পিছনে পাস দিয়ে দিতে পারে আর কি। তো কোনো অসুবিধা নেই, এইটাই হচ্ছে জিরো আওয়ার। তাহলে কি বললাম, জিরো আওয়ার ইজ অ্যান ইন্ডিয়ান ইনভেনশন, যেটা 1962 থেকে শুরু হয়েছে। 1962 থেকে শুরু হয়েছে, যেটা শুরু হয় ইমিডিয়েটলি আফটার কোয়েশ্চেন আওয়ার, অর্থাৎ 11টা থেকে 12টা কোয়েশ্চেন আওয়ার হওয়ার পর 12টা থেকে এটা শুরু হচ্ছে। এবং কতক্ষণ চলছে কোনো পার্টিকুলার সময়সীমা নেই। পার্লামেন্টের মূল আলোচনা শুরু হওয়ার আগে অবধি, অর্থাৎ পার্লামেন্টের মূল প্রসিডিং শুরু হওয়ার আগে অবধি এটা চলে। কোনোদিন এটা 8 ঘন্টা চলে, কোনোদিন 1.5 ঘন্টা চলে। তাহলে এর টাইম টেবিল যদি তোমার পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে অপশন এরকমই থাকবে, ইমিডিয়েটলি আফটার কোয়েশ্চেন আওয়ার টু পার্লামেন্টস মেইন প্রসিডিং। এইটা হচ্ছে মাঝখানের এই যে সময়সীমা, সেটা জিরো আওয়ার। এই সময় এনিবডি না, মানে সে তাকে পার্লামেন্টে থাকতে হবে, পার্লামেন্টের ভেতরে এনিবডি যে কোনো মেম্বার যে কাউকে প্রশ্ন করতে পারে, তার জন্য কোনো বাধা ধরা নিয়ম নেই, কোনো নোটিশের প্রয়োজন নেই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের জিরো আওয়ার। জিরো আওয়ার চললো, জিরো আওয়ার এবার আলো চললো, এবার জিরো আওয়ার গিয়ে শেষ হলো, আমাদের ঝগড়া করা শেষ হয়েছে। তারপর আমরা কি করব, তারপর দেখো পার্লামেন্টের মেইন কাজ, মেইন আলোচনা, অর্থাৎ পার্লামেন্ট সবসময় কোনো একটা বিষয়ে আলোচনা করার জন্য বসে, অর্থাৎ প্রত্যেকটা বসার পিছনে একটা করে কারণ থাকে, আলোচনা থাকে। তো জিরো আওয়ার কোয়েশ্চেন আওয়ার পার্লামেন্টের মেইন আলোচনার বিষয় নয়, এগুলো ঝামেলা মিটালো, কোয়েশ্চেন করে নিল, ঝগড়া করে নিল, তারপর পার্লামেন্টের মেইন আলোচনা শুরু হলো। এবার আমরা পার্লামেন্টের মেইন আলোচনায় যাই। পার্লামেন্টের মেইন আলোচনা, পার্লামেন্টের মেইন আলোচনা যেটা, পার্লামেন্টে যে কেউ যা ইচ্ছা আলোচনা করতে পারে না। পার্লামেন্টে কোনো কিছু আলোচনা করার জন্য মোশন তুলতে হয়। কি তুলতে হয়? মোশন তুলতে হয়। এবং এই মোশনটা যদি মানে পার্লামেন্টে গৃহীত হয়, তবে সেই ব্যক্তি পার্লামেন্টে বিষয়টা নিয়ে আলোচনা করতে পারবে। একদম এটা নয় যে পার্লামেন্টে আমার আজকে এটা ইচ্ছা হচ্ছে তাই আমি এটা আলোচনা করব, একদম সেটা নয়। পার্লামেন্টে কোনো ব্যক্তি যদি কিছু আলোচনা করতে চায়, সেটা মোশনের মাধ্যমে তুলতে হয়। মোশন মানে কি? গতি। সেই গতি অর্থাৎ সেই আলোচনাটা বা সেই কাজ, আলোচনাটা করা যাবে কিনা সেই সম্পর্কে একটা হাওয়া তুলতে হয়। এবং if you want to talk to any matter, you should bring a motion. পার্লামেন্ট তাতে রাজি হলে, পার্লামেন্ট না, এই মোশনটা যে ব্যক্তি মনে করো কিছু কথা বলতে চায়, সে মোশনটা তোলে, নিজের কথা বলার জন্য একটা খসড়া রেডি করে, যে এই বিষয়ে আমি খসড়াটা করতে মানে মোশনটা তুলতে চাইছি, এবং সেটা প্রিজাইডিং অফিসারকে জানায়, প্রিজাইডিং অফিসারকে জানায়। কোনো কোনো ক্ষেত্রে সেক্রেটারিয়েটকেও জানায়, সেটা আমরা ডিটেলস পড়তে গিয়ে জানবো, কিন্তু আপাতত জেনে রাখো সেটা প্রিসাইডিং অফিসারকে জানায়। পার্লামেন্টের প্রিসাইডিং অফিসারকে, নিজের পক্ষের প্রিসাইডিং অফিসার আলাদা। লোকসভার প্রিসাইডিং অফিসার মানে লোকসভার মিটিংকে প্রিসাইড করে হচ্ছে স্পিকার, আর রাজ্যসভার মিটিংকে প্রিসাইড করে হচ্ছে চেয়ারম্যান। অর্থাৎ যে কক্ষে মোশনটা তোলা হচ্ছে, সেই কক্ষের প্রিসাইডিং অফিসারকে মোশনটা নিয়ে জানানো হয় যে আমি এটা নিয়ে আলোচনা করতে চাই। প্রিসাইডিং অফিসার যদি সেটায় সম্মতি দেয়, পার্লামেন্টের সম্মতি লাগে না,
যে কক্ষে তোলা হবে তার প্রিজাইডিং অফিসার যদি তাতে সম্মতি দেয় তবে তার মানে মোশনটা গৃহীত, অর্থাৎ এবার সেই মেম্বার বা সেই ব্যক্তি ওই বিষয়ে কথা বলতে পারবে। ইচ্ছা মতো তুমি তোমার বিষয়ে কথা বলতে পারবে না। আরেকবার ভালো করে বোঝো, কথা বলার জন্য বিষয়টা খসড়ার আকারে লিখে সেটা মোশন তুলে প্রিজাইডিং অফিসারের কাছে জমা দিতে হয়। প্রিজাইডিং অফিসার যদি সেটায় সম্মতি দেয় তবে তুমি সেই তোমার মোশন গৃহীত হলো পার্লামেন্টে, এবার তুমি সেই বিষয়টায় কথা বলতে পারবে। ঠিক আছে? তো খেয়াল রাখবে এটা যে কোনো এমপি তুলতে পারে, এর জন্য মিনিস্টার হতে হবে তার কোনো ব্যাপার নেই। যে কোনো এমপি কিন্তু যে কোনো সাংসদই এটা তুলতে পারে, পার্লামেন্টারি মেম্বারই এটা তুলতে পারে। এবার চলে আসি, এই যে মোশন তোলা হয়, এই যে মোশন তোলা হয় কত ভাবে, কি কি বিষয় আলোচনা করার জন্য এই মোশন তোলা যেতে পারে। বিষয় নিশ্চয়ই একটা হয় না, বিভিন্ন বিষয়ে বিভিন্ন মোশন তুলতে হয়। প্রচুর মোশন আছে, আমরা ইম্পর্টেন্ট গুলো পড়ে নেব যেগুলো আমাদের পরীক্ষায় লাগে। আমাদের পার্লামেন্টে যাওয়া উদ্দেশ্য নয়, যারা ভবিষ্যতে পার্লামেন্টে যেতে চাইছো তারা আলাদা করে বেশি করে জেনে নেবে, পড়ে নেবে। তো আমাদের উদ্দেশ্য পরীক্ষায় পাস করা, পরীক্ষার জন্য যেগুলো লাগে সেগুলো আমরা জেনে নেব সব। তো ফার্স্টেই আমরা জানবো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাবস্ট্যান্সিভ মোশন। সাবস্ট্যান্টিভ মোশন, প্রত্যেকটা জিনিস একদম মাইনিউটলি বুঝবে। খুবই ইম্পর্টেন্ট জিনিস পড়ছো, কারণ তুমি প্রসিডিং করছো পার্লামেন্টে। এটা শুধু পরীক্ষা না, প্রত্যেকটা লোকেরই জানা উচিত। সাবস্ট্যান্টিভ মোশন, সাবস্ট্যান্টিভ মোশন মানে কি? সাবস্ট্যান্সিয়াল, তোমরা ইংলিশে পড়েছো সিনোনিম অ্যান্টোনিম নিশ্চয়ই। সাবস্ট্যান্সিয়াল কথার অর্থ কি? সাবস্ট্যান্সিয়াল কথার অর্থ ভেরি ইম্পর্টেন্ট। নামেই বোঝা যাচ্ছে, অর্থতেই বোঝা যাচ্ছে যে কোন বিষয়গুলো সাবস্টেন্সিয়াল মোশনের মধ্যে আসে। অর্থাৎ যখন ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কোনো টপিক নিয়ে আলোচনা করার হঠাৎ প্রয়োজন পড়ে, যেটা দেশের সাথে জড়িত বা খুবই ভয়ঙ্কর ইম্পর্টেন্ট বিষয়, মানে করো প্রেসিডেন্সিয়াল ইমপিচমেন্ট, এটা কিন্তু মুখের কথা না। প্রেসিডেন্সিয়াল ইমপিচমেন্ট এটা ওটা দেশের কাছে একটা ভয়ঙ্কর ব্যাপার। এই ধরনের যেগুলো হিউজ, বা ইলেকশন কমিশনকে সরাতে চাইছি, এইরকম হিউজ যে বিষয়গুলো, যেটা গোটা দেশ যার সাথে জড়িত আছে, এই খুব ইম্পর্টেন্ট ম্যাটার গুলো যখন তোলা হয়, হঠাৎ করে তোলার দরকার পড়ে, তখন সেটা সাবস্ট্যান্সিভ মোশনের মাধ্যমে তোলা হয়। খেয়াল রাখবে, তাহলে সাবস্ট্যান্সিভ মোশনের মাধ্যমে কি সাধারণ কোনো বিষয় নয়, হিউজলি ইম্পর্টেন্ট বিষয়গুলোকে তোলা হয় সাবস্ট্যান্সিভ মোশনের মাধ্যমে। জিএসটি বিল তোলা হলো, প্রেসিডেন্টের ইমপিচমেন্ট, এইগুলো হচ্ছে সাবস্ট্যান্সিভ মোশনের উদাহরণ। অনেক আছে, আমি তোমাকে বিষয়গুলো ক্লিয়ার করার জন্য কয়েকটা উদাহরণ দিচ্ছি, যেগুলো দেশের সাথে জড়িত এবং যেগুলো হিউজ। বুঝতেই পারবে কোনগুলো হিউজ, নিজেরাই বুঝতে পারছো। সেইগুলো হচ্ছে সাবস্ট্যান্সিভ মোশনের মাধ্যমে করা হয়। এবং এটার ক্ষেত্রে একটা লাইন ভীষণ ইম্পর্টেন্ট, স্টার মার্ক করে লিখে রাখো। ইনফ্যাক্ট পল সায়েন্সের তো সবই স্টার, তাও এটা স্পেশালি স্টার মার্ক করে লিখতে পারো। ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট and self-contained. It is independent and self-contained motion. এটা ইন্ডিপেন্ডেন্ট এবং সেলফ কন্টেইনড মোশন। স্যার, এই স্টার মার্কস দেওয়া লাইনটা আমি কিছুই বুঝতে পারলাম না। কি ইন্ডিপেন্ডেন্ট বা সেলফ কন্টেইনড মোশন মানে কি? ইন্ডিপেন্ডেন্ট তো সবকিছু ইন্ডিপেন্ডেন্ট, যদি আমি কথা তুলি তাহলে এটা কি হলো আলাদা স্যার? তো যে কোনো একটা আলোচনা তুললেই তো সেটা ইন্ডিপেন্ডেন্টই হবে। তো এই জিনিসটা ব্র্যাকেট করে রাখো, আমি 5 মিনিট পর এটার ব্যাখ্যায় আসবো, 5 মিনিটস পর। চলে যাচ্ছি তাহলে সাবস্ট্যান্সিভ মোশন কি, যেগুলো হিউজলি ইম্পর্টেন্ট ন্যাশনাল কনসার্ন যুক্ত বিষয়, সেগুলো সাবস্ট্যান্সিভ মোশনের মাধ্যমে তোলা হয়। পদ্ধতি কিন্তু একই, যেই তুলুক প্রিজাইডিং অফিসারের পারমিশন লাগবে, তবে প্রিজাইডিং অফিসার যদি সম্মতি দেয় তবে সেই মোশনটা উঠবে। নেক্সট চলে আসছি, দ্বিতীয় লাইনটা আমি এখনো বুঝিনি, আমি একটু টাইম চেয়ে নিচ্ছি বোঝানোর জন্য। চলে যাচ্ছি পরেরটায়। পরেরটায় হচ্ছে সাবস্টিটিউট মোশন। কি? সাবস্টিটিউট মোশন।
চলো, মনে করো সংরক্ষণ নিয়ে আলোচনা চলছে, একটা মোশন অলরেডি উঠে আছে, একটা মোশন অলরেডি পার্লামেন্টে উঠে গেছে, ওটা আমাদের সাবস্ট্যান্সিভ মোশন হিসেবেই উঠেছে, সাবস্ট্যান্সিভ মোশনে উঠেছে। দেশে কেউ একজন কথা তুলেছে যে দেশে এসসি এসটি বা সংরক্ষণ থাকা উচিত না, সংরক্ষণ থাকা উচিত নয়। তো এই নিয়ে সংরক্ষণ নিয়ে মোশন উঠেছে, বা সংরক্ষণ থাকা উচিত, উচিতই করি, উচিত না বলাটা ঠিক না। তো দেশে সংরক্ষণ থাকা উচিত এটা নিয়ে মোশন উঠেছে, কেউ তুলেছে। এবার হঠাৎ করে আরেকজন মোশন তুললো এটার পরিপ্রেক্ষিতেই মোশন তুললো না দেশে সংরক্ষণ থাকা উচিত, কিন্তু সেটা জাতির আধারে নয়। এখানে বলছিল জাতি, এসসি এসটি, কিন্তু সেটা জাতির আধারে নয়, সেটা হওয়া উচিত আর্থিক দিক থেকে, সেই সংরক্ষণটা আর্থিক দিক থেকে হওয়া উচিত। তার মানে দেখো, এই মোশনটা অলরেডি চলছিল সাবস্ট্যান্সিভ মোশন হিসেবে, যে জাতির উদ্দেশ্যে জাতি অনুযায়ী সংরক্ষণ দেওয়া উচিত। সে আরেকটা মোশন তোলা হলো ওটারই পরিপ্রেক্ষিতে, কি মোশন, যে সংরক্ষণ উচিত, এটা তো উচিত বলছিল, এটাই উচিত বলছে, কিন্তু জাতির ভিত্তিতে আর্থিক ভিত্তিতে করা উচিত। অর্থাৎ এটার একটা সাবস্টিটিউট মোশন হচ্ছে এটা, যেখানে প্রথমে বলা হচ্ছিল যে আমাদের সংরক্ষণ করা উচিত জাতির ভিত্তিতে, তার সাবস্টিটিউটে আরেকটা মত মোশনের মাধ্যমে তোলা হলো যেটা সংরক্ষণ করা উচিত আর্থিক ভিত্তিতে। অর্থাৎ অরিজিনাল মোশনের সঙ্গে সামঞ্জস্য রেখে তার সাবস্টিটিউট হিসেবে যখন অন্য কোনো মতকে মোশন হিসেবে তোলা হয়, সেইটাকে বলা হয় সাবস্টিটিউট মোশন। কি বললাম, অরিজিনাল মোশনের সঙ্গে সামঞ্জস্য রেখে তার অন্য কোনো, সেই মোশনের উপরেই অন্য কোনো মত যদি সেই মোশন চলাকালীনই তোলা হয়, তখন সেটাকে বলে কি, সাবস্টিটিউট মোশন। আশা করি কারো বুঝতে ক্লিয়ার নেই, আমি উদাহরণ দিয়ে ওই জন্য বুঝিয়ে দিলাম। কি বললাম, সাবস্টিটিউট মোশন হচ্ছে সেই মোশন যেখানে অরিজিনাল মোশন একটা চলছে, কিন্তু সেই অরিজিনাল মোশনের সাবস্টিটিউট হিসেবে আরেকটা মত মোশন আকারে তোলা হয়, সেটাকে বলা হয় সাবস্টিটিউট মোশন। এটা কিন্তু তার মানে কখনোই ইন্ডিপেন্ডেন্টলি উঠতে পারে না, এর জন্য একটা অরিজিনাল মোশন থাকতে হবে, তাকে কেন্দ্র করে তার সাবস্টিটিউট মত হিসেবে এটা উঠতে পারে। এটা কিন্তু কখনোই প্রথমে উঠতে পারে না, সাবস্টিটিউট ওঠার জন্য অরিজিনালকে অবশ্যই থাকতে হবে। তাই জন্য এটা কিন্তু কখনোই ইন্ডিপেন্ডেন্ট ভাবে ওঠে না, এটা একটা সাবস্টিটিউট অরিজিনাল মোশনকে ভর করে তার সাবস্টিটিউট মত হিসেবে ওঠে। তো অরিজিনাল মতই না থাকলে সাবস্টিটিউট মতের কোনো প্রশ্নই নেই, তাই জন্য এটা সাবস্টিটিউট মোশন। এবং খেয়াল রাখতে হবে, এটা কিন্তু কোনোভাবেই ইন্ডিপেন্ডেন্ট মোশন নয়, ইন্ডিপেন্ডেন্ট মোশন নয়, কারণ এটা কারো উপর ভর করে উঠছে। ক্লিয়ার? চলে যাচ্ছি এটারই একটু আলোচনায় যাই। এবার চলে যাই আমরা পরের যে বিষয়টা, তাহলে ক্লিয়ারলি হলো তো, এটা কিন্তু অন্য মোশনের উপর ভর করে উঠছে, তাই এটা ইন্ডিপেন্ডেন্ট নয়। নেক্সট চলে যাই নেক্সট যে মোশনটা ভালো করে বুঝবে, সাবসিডারি মোশন। সাবসিডারি নামেই বুঝতে পারছো, সাবসিডারি মোশন। মনে করো কোনো একটা বিষয় নিয়ে, মনে করো জিএসটি বিল নিয়ে 2018 সালের জানুয়ারি মাসে পার্লামেন্টে আলোচনা হয়েছিল এবং জিএসটি বিল তোলা হয়েছিল, কিন্তু এবং ডেফিনেটলি জিএসটি বিল তোলা হয়েছিল কিন্তু কি হিসেবে, জিএসটি বিল তোলা হয়েছিল সাবস্ট্যান্সিভ, মানে ইম্পর্টেন্ট বিষয় দেশের জড়িত, তাই সাবস্ট্যান্সিভ মোশন হিসেবে জিএসটি বিল তোলা হয়েছিল। এবং 2018 সালের জানুয়ারি মাসে এটা নিয়ে ডিটেলস আলোচনা চলছিল। জিএসটি বিল সাবস্ট্যান্সিভ মোশন হিসেবে তুলেছিল এবং 2018 জানুয়ারি মাসে এটা নিয়ে বেশ সুন্দর একটা আলোচনা চলছিল। আলোচনাটা চলতে চলতে হঠাৎ করে ধামাচাপা পড়ে গেছে। তো 2018 মনে করো ডিসেম্বর মাসে এই আলোচনাটা পার্লামেন্ট চিন্তা করলো, পার্লামেন্টের একবার মেম্বার চিন্তা করলো যে জিএসটি আলোচনাটা ধামাচাপা পড়ে গেছে,
এই ফাইলটাকে আবার উত্থাপন করা উচিত। অর্থাৎ এই যে পুরনো মোশন যেটা ধামাচাপা পড়ে গেছে সেটাকে আবার তোলা উচিত 2018 ডিসেম্বরে। তখন সে কি করে, 2018-তে সেটা আবার তোলা উচিত এবং তখন সে কি করে সাবসিডারি মোশন হিসেবে সেটাকে তোলে। অর্থাৎ সাবসিডারি মোশন কি, অলরেডি একটা মোশন যেটা আলোচনা চলছিল কিন্তু কোনো কারণে সেটা ধামাচাপা পড়ে গেছে, সেই মোশনটাকে পুনরায় মাটি খুঁড়ে উত্থাপন করা হলে সেইটাকে বলা হয় সাবসিডারি মোশন। পুরনো জিনিসকে টেনে তোলা হলে, যেটা ধামাচাপা পড়ে গেছিল সেই জিনিসটাকে টেনে তোলা হলে সেটাকে সাবসিডারি মোশন বলে। তার মানে বুঝতে পারছো এটাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মোশন না, কারণ এটাও কিন্তু প্রথম তোলা যাচ্ছে না ইন্ডিপেন্ডেন্ট ভাবে। সাবসিডারি মোশনে এমন জিনিসই তুলতে হয় যেটা পুরনো কালে আলোচনা হয়েছে পার্লামেন্টে এবং সেটা ধামাচাপা পড়ে গেছিল। নতুন জিনিস কিন্তু সাবসিডারি মোশনে তোলা যায় না, এমন জিনিস তুলতে হয় যেটা পূর্বে আলোচনা হয়েছিল এবং কোনো কারণে কালের নিয়মে সেটা ধামাচাপা পড়ে গেছিল। এই ধরনের মোশনকে সাবসিডারি মোশন বলে এবং তাহলে এটাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয়। এবার আমি আগের জিনিসে চলে আসি, সাবসিডারিও ইন্ডিপেন্ডেন্ট নয় কারণ পুরনো জিনিস পুরনো আলোচনা ধরে এটা তুলতে হয়। নেক্সট কি, সাবস্টিটিউট মোশনও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয় কারণ এটা অরিজিনাল মোশনের সাবস্টিটিউট হিসেবে তুলতে হয়। তার মানে এবার এই লাইনটার মানে বুঝতে পারছো, সাবস্ট্যান্সিভ মোশনকে আমি ইন্ডিপেন্ডেন্ট মোশন আর সেলফ কন্টেন্ট মোশন কেন বলেছিলাম। সাবস্ট্যান্সিভ মোশন কিন্তু নতুন জিনিস, ইম্পর্টেন্ট জিনিস এবং নিজেই স্বয়ং সম্পূর্ণ এবং ইন্ডিপেন্ডেন্ট এবং নিজের বিলে নিজেই সম্পূর্ণ আছে, সেলফ কন্টেন্ট। এখানে কিন্তু অন্য কোনো মোশনের সাহায্য নিতে হয় না বা প্রিভিয়াস কোনো আলোচনা করতে হয় না। রিক একটু দাঁড়াও, একটু বুঝিয়ে নি তারপর বলবে। তাহলে এটা কি, সাবস্ট্যান্সিভ মোশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু মনে রাখতে হবে সাবস্টিটিউট আর সাবসিডারি কিন্তু কোনোভাবেই ইন্ডিপেন্ডেন্ট মোশন হচ্ছে না। হ্যাঁ রিক এবার বলো কি বলছে, মাইক অন করো। স্যার আপনি যে বলছেন পুরনো কোনো টপিকের কোয়েশ্চেন তোলা যায়, তার মানে এই টপিকটার কি কোনো নির্দিষ্ট মানে সীমা আছে? ধরুন 5 না বছরের না পুরনো না টপিক না তোলা যাবে? না না, এরকম কোনো সীমা নেই, কোনো সীমা নেই। ঠিক মানে আছে, জাস্ট ধরুন আমি একটা মানে কথার কথা বলছি, ধরুন এই যে রাফায়েল ইস্যু নিয়ে আজ থেকে 10 বছর পরে যদি কেউ প্রশ্ন তোলে এই মোশন এসে তুলতে পারবে? 2012 জিএসটির যে সাবস্ট্যান্সিভ মোশন সেটা 2018-তে 17-তে এসে তোলা হয়েছিল আবার। আচ্ছা। ক্লিয়ার? হ্যাঁ তার স্যার। মানে কোনো সময় সীমা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে ডেফিনেটলি সেটা অনেক বছর, 6 বছর 7 বছর পরেও তোলা যায়, তবে বিষয়টা গুরুত্বপূর্ণ হতে হবে। ফালতু বিষয় তুললে তো প্রিজাইডিং অফিসারের পারমিশনই পাবে না, সব বসায়নি কিন্তু প্রিজাইডিং অফিসারের পারমিশন পেতে হবে, তবেই গিয়ে হবে। যদি গুরুত্বপূর্ণ বিষয়ে তবেই প্রিজাইডিং অফিসার পারমিশন দেবে, আদারওয়াইজ তো সে পারমিশনই দেবে না। তাহলে সাবসিডারি মোশন আমাদের ক্লিয়ার হলো, পুরনো বিষয় যেটাকে ঘুরে আবার তোলা হয়েছে সেটা হচ্ছে সাবসিডারি মোশন। সাবসিডারি মোশন, সাবসিডারি আবার 3 রকমের হয়। সাবসিডারি মোশন আবার 3 ধরনের হয়। কি কি? ফার্স্টে হচ্ছে, আমরা একটু আলোচনা করে নিই, এটা অতটা পড়তে হবে না, তাও একটুখানি আলোচনা করে নেওয়া ভালো। অ্যানসিলারি মোশন। অ্যানসিলারি মোশন এটা কি? এটা এটা হচ্ছে একদম সাধারণ মোশন, এটা হচ্ছে একদম সাধারণ মোশন, এটা হচ্ছে একদম সাধারণ মোশন। অর্থাৎ পুরনো জিনিস আলোচনা হচ্ছিল এবং সেটাকেই আবার তোলা হলো, কোনো রকম চেঞ্জ ফেঞ্জ না করেই পুরনো আলোচনা হচ্ছিল, সেটা ধামাচাপা পড়ে গেছে এবং ওই বিলটাকেই আরেকবার তোলা হলো সাধারণভাবে। এটা হচ্ছে একদম সাধারণ সাবসিডারি মোশন, যেটাকে অ্যানসিলারি মোশন বলা হয়। এবার চলে যাই অসাধারণ গুলো দেখি। এবার হচ্ছে সুপার সুপার সেন্ডিং সুপারসেন্ডিং মোশন। মনে করো সুপারসেন্ডিং মোশন কি, পার্লামেন্টে একটা জিনিস নিয়ে আলোচনা চলছে, পার্লামেন্ট নিয়ে একটা জিনিস একটা বিষয় নিয়ে আলোচনা চলছে, হঠাৎ করে ওই আলোচনাটাকে স্টপ করে, সুপার সেন্ডিং নয় সরি, সুপারসিডিং, তো ওই আলোচনাটাকে স্টপ করে দিয়ে
পুরনো একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করা হলো, অর্থাৎ যে আলোচনাটা করছিল সেটাকে সুপারসিড করে একটা সাবসিডারি মোশন চলে এলো। কি হলো, একটা বিষয় নিয়ে আলোচনা চলছিল, ওই আলোচনাটাকে বন্ধ করে দেওয়া হলো এবং পুরনো একটা কোনো বিষয় নিয়ে সাবসিডারি মোশন এনে আলোচনা শুরু করা হলো। এই ধরনের সাবসিডারি মোশনকে বলা হয় সুপারসিডিং মোশন। অর্থাৎ যেটা নিয়ে আলোচনা চলছিল সেটাকে সুপারসিড করে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা, নতুন নয় পুরনো একটা বিষয় টেনে নিয়ে সেটাকে সাবসিডারি আলোচনা শুরু হয়ে গেল। এটাকে বলে সুপারসিডিং মোশন, যেখানে একটা আলোচনাকে বন্ধ করে পুরনো কোনো বিষয় টেনে এনে নতুন ভাবে সেটাকে নিয়ে আলোচনা শুরু হয়, সেটা হচ্ছে সুপারসিডিং মোশন। ক্লিয়ার? নেক্সট আমরা যে বিষয়টায় যাই সেটা হচ্ছে, নেক্সট আমরা যেটা, সেটা লাস্টটা বলে দিই, এটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট মোশন। এটা তো বুঝতেই পারছো, তুমি নামেই বুঝতে পারছো। এক মিনিট দাঁড়াও তো, ফোন আসতে একটুখানি আমি ধরে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ একটু পরে কথা বলছি, আমি অনলাইন ক্লাস করছি, 1 ঘন্টা পরে কথা বলতে হবে। ফোন করেই যাচ্ছেন অন্য সব নাম্বার থেকে। এক মিনিট দাঁড়াও, আমি একটু কমেন্টটা কানেক্ট করে নিই তোমাকে। অ্যামেন্ডমেন্ট মোশন, অ্যামেন্ডমেন্ট মোশন এবার হচ্ছে আমরা পড়বো অ্যামেন্ডমেন্ট মোশন। অ্যামেন্ডমেন্ট মোশন মানে কি, প্রিভিয়াস টাইমে, সাবসিডারি মোশন তো সবই প্রিভিয়াস টাইমে আলোচনা হয়েছিল এবং সেটা সেই সময় ধামাচাপা পড়ে গেছিল, সেটাই কিছু সুধার এনে, অর্থাৎ সেটাই কিছু ঠিকঠাক করে, অর্থাৎ কিছু চেঞ্জেস এনে সেটাকে আবার নতুন ভাবে সাবসিডারি মোশন হিসেবে আনা হলে, মানে কিছু চেঞ্জ করে, পুরনোই বিল কিন্তু সেটা সেই সময় ধামাচাপা পড়ে গেছিল, সেটাতেই নতুন কিছু চেঞ্জ করে, কিছু সংযোজন বা কিছু বিয়োজন করে, কিছু অ্যামেন্ডমেন্ট করে সেটাকে আবার সাবসিডারি মোশন হিসেবে নতুন ভাবে তোলা হলে সেইটাকে বলা হয় অ্যামেন্ডমেন্ট মোশন। তাহলে সাবসিডারি মোশন কি, পুরনো বিলকে ধামাচাপা পড়ে গেছিল সেটাকে নতুন করে ঘুরে এনে টেনে এনে যখন সেটা নিয়ে পুনরায় আলোচনা হচ্ছে, সেটা সাবসিডারি মোশন। সাবসিডারি মোশন 3 রকম ভাবে হতে পারে। একটা হচ্ছে অ্যানসিলারি মোশন, যেটা সাধারণভাবে পুরনো বিল কোনো চেঞ্জ ফেঞ্জ না করেই স্বাভাবিকভাবে এনে আলোচনা হচ্ছে, অ্যানসিলারি মোশন। সুপারসিডিং মোশন কি, একটা কিছু নিয়ে আলোচনা হচ্ছে, হঠাৎ করে সেটাকে বন্ধ করে, স্তব্ধ করে দিয়ে পুরনো কোনো বিলকে এনে যুদ্ধকালীন তৎপরতায় আবার আলোচনা শুরু হলো, সেটাকেই বলে সুপারসিডিং মোশন। অর্থাৎ যে আলোচনা হচ্ছিল সেটাকে সুপারসিড করে পুরনো বিষয় নিয়ে আলোচনা করা, সুপারসিডিং মোশন। আর লাস্টে হচ্ছে অ্যামেন্ডমেন্ট মোশন, অর্থাৎ কিছু একটা নিয়ে আলোচনা হচ্ছিল, ওটা ধামাচাপা পড়ে গেছিল, সেটাকে আবার কিছু চেঞ্জেস, কিছু সংযোজন, কিছু বিয়োজন করে নতুন ভাবে আবার আনা হলো, সেটাকে হচ্ছে অ্যামেন্ডমেন্ট মোশন বলছে। সাবসিডারি মোশন কিন্তু এই 3 ভাবে হয়। মোশন কি জিনিস, মোশন হচ্ছে পার্লামেন্টের মূল প্রসিডিংস, কোয়েশ্চেন আওয়ার, জিরো আওয়ার, এগুলো হচ্ছে ভূমিকা। মোশন হচ্ছে মূল আলোচনা, এবং মূল আলোচনা এইভাবে এইভাবে তোলা যায়। আমি বলে যাচ্ছি একটার পর একটা, আশা করি ক্লিয়ার। এরপরে চলে যাচ্ছি, এরপর কিছু, এই 3টাই হচ্ছে আমাদের মূল। কি কি মূল 3টে আমি বলে দিয়েছি, সাবস্টেন্সিভ, তারপরে হচ্ছে কি সাবস্টিটিউট, আর তারপরে হচ্ছে কি সাবসিডারি। দিস 3 আর মেন। এই মেন ছাড়াও কয়েকটা আছে যেগুলো অলংকার টাইপের। এবার আমরা অলংকার গুলো পড়ে নিই। অলংকার পড়তে গিয়ে আমাদের ফার্স্টেই যেটা পড়তে হবে সেটা হচ্ছে নো কনফিডেন্স মোশন। কি পড়তে হবে, নো কনফিডেন্স মোশন, খুব ইম্পর্টেন্ট, এবং যে যখন ইচ্ছা তোলা যায় না। নো কনফিডেন্স মোশন অনেকেই জানো এটা, আশা করি অনেকেই জানো এটা, আমাকে অতটা বোঝাতে হবে না। আমি শুধু প্রসিডিংসটা বলে দেবো কিভাবে হয়। নো কনফিডেন্স মোশনে অনেক ঘাত ঘোত আছে, সেগুলো বলে দেবো। 1 নাম্বার কথা, নো কনফিডেন্স মোশনের সম্পর্কে কনস্টিটিউশনে কিচ্ছু লেখা নেই। এটা কিন্তু আমাদের পার্লামেন্ট নিজেদের মতো করে, এটা কিন্তু সংবিধানে নো কনফিডেন্স মোশনের উল্লেখ কোথাও নেই। নাম্বার 1 পয়েন্ট যেটা আমাদের ক্লিয়ার করে নিতে হবে।
নো কনফিডেন্স মোশন কি? কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যে কোনো মিনিস্টারের প্রতি বা কোনো মিনিস্টার অথবা গোটা কাউন্সিল অফ মিনিস্টারের প্রতি যদি তোমার আস্থা না থাকে তবে তুমি অনাস্থা প্রস্তাব, এটা কিন্তু পার্টিকুলার একটা মিনিস্টারের উপরেও আনা যায়, আবার গোটা কাউন্সিল অফ মিনিস্টারের উপরেই তুমি অনাস্থা প্রস্তাব চাইলে আনতে পারো। অনাস্থা প্রস্তাবকে ইংলিশে বলে নো কনফিডেন্স মোশন। অর্থাৎ আমার পার্লামেন্টের লোকেদের মনে হচ্ছে বিজেপি প্রপারলি কাজ করতে পারছে না, তো সে বিজেপির যে কাউন্সিল অফ মিনিস্টার মানে মোদির নেতৃত্বে এনডিএ গভর্নমেন্টের কাউন্সিল অফ মিনিস্টারের এগেইনস্টে অনাস্থা প্রস্তাব আনতে পারবে, অনাস্থা প্রস্তাব আনতে পারবে। আবার কোনো একটা পার্টিকুলার মিনিস্টার, মনে করো অমিত শাহের এগেইনস্টেও অনাস্থা প্রস্তাব আনতে পারবে। তো মিনিস্টার অথবা কাউন্সিল অফ মিনিস্টারের এগেইনস্টে অনাস্থা প্রস্তাব আনে, এবং এই অনাস্থা প্রস্তাব আনতে গেলে ইচ্ছা মতো আনা যায় না, এর অনেক ঘাতবোত আছে। কি? অনাস্থা প্রস্তাব ফার্স্ট যিনি আনবেন, অর্থাৎ যে মেম্বার অনাস্থা প্রস্তাব আনতে চাইছেন সেই মেম্বার অনাস্থা প্রস্তাব একমাত্র লোকসভাতেই উঠতে পারে। মনে রাখবে, অনাস্থা প্রস্তাব কখনো রাজ্যসভায় তোলা যায় না। ফলে যিনি তুলছেন অনাস্থা প্রস্তাব সে তাকে লোকসভার মেম্বার হতে হবে, কারণ লোকসভাতে তুলতে গেলে তো ভাই লোকসভার মেম্বারই হতে পারে, রাজ্যসভার মেম্বার তো আর লোকসভায় এসে তুলতে পারবে না অনাস্থা প্রস্তাব। তার মানে অনাস্থা প্রস্তাব তুলতে গেলে লোকসভার মেম্বার হতেই হবে, কারণ অনাস্থা প্রস্তাব শুধুমাত্র লোকসভাতে তোলা যায়, রাজ্যসভায় কোনোভাবে অনাস্থা প্রস্তাব তোলা যায় না। এবার মনে করো কোনো একজন ব্যক্তি অনাস্থা প্রস্তাব আনতে চান, তিনি তার অনাস্থা প্রস্তাবটা প্রথম জানাবেন সেক্রেটারিয়েট, বলেছিলাম মনে আছে পড়ার সময়, সেক্রেটারি অফ লোকসভার কাছে। সেক্রেটারি, যেটা আর্টিকেল 98 এ আছে যে প্রত্যেক লোকসভা এবং রাজ্যসভার একজন সেক্রেটারিয়েট থাকবে, তো সেক্রেটারি অফ লোকসভার কাছে অনাস্থা প্রস্তাবটা জানাবেন মেম্বার, এবং তাকে জানাতে হবে যেদিন অনাস্থা প্রস্তাব তিনি আনতে চাইছেন তার সেই দিন 10 AM এর আগে, বিফোর 10 AM অনাস্থা প্রস্তাবটা যে তিনি আনতে চান সেটা তাকে সে যেদিন আনবেন অনাস্থা প্রস্তাবটা তার সেই দিন 10টার আগে জানাতে হবে। কাকে জানাতে হবে? কাকে জানাতে হবে? সেক্রেটারি, সেক্রেটারি বানান মনে হচ্ছে ভুল লিখেছি, আরে অ্যাডজাস্ট করে নিও, বানানে আমি দিগ্গজ। সেক্রেটারি অফ লোকসভার কাছে আনতে হবে বিফোর 10 AM। 10টা একে আনলেও কিন্তু আর হবে না, 10টা অথবা 10টার আগে আনতে হবে। জানাতে হবে যে আমি অনাস্থা প্রস্তাব আনতে চাইছি ওই মিনিস্টার বা ওই লোকের বিরুদ্ধে, ওই মিনিস্টারের বিরুদ্ধে, এবং সেটা সেক্রেটারিয়েটকে জানানো হলো, সেক্রেটারিকে। সেক্রেটারি এবার ওটা যাবে জানাবে কাকে? স্পিকারকে, স্পিকার বা প্রিজাইডিং অফিসারকে, স্পিকারকে জানাবে। তুমি ডাইরেক্ট স্পিকারকে কিন্তু জানাতে পারবে না, অন্যান্য মোশনগুলো তুমি ডাইরেক্ট স্পিকারকে জমা দিতে পারবে, কিন্তু এই এটা জমা দিতে গেলে তোমাকে সেক্রেটারিকে জমা দিতে হবে। সেক্রেটারি সেটা জানাবে স্পিকারকে। স্পিকার এবার তোমার কাছে কি চাইবে? স্পিকার এবার তোমার কাছে লিভ অফ দা হাউস চাইবে। কি? লিভ অফ দা হাউস, টার্মটা শুনে নাও ভালো করে, লিভ অফ দা হাউস চাইবে। স্যার সেটা কি জিনিস? কি বললাম? মেম্বার সেক্রেটারিকে জানাবে, সেক্রেটারি স্পিকারকে জানাবে, স্পিকার তখন মেম্বারের কাছে কি চাইবে? লিভ অফ দা হাউস। লিভ অফ দা হাউস মানে 50 জন মেম্বারের সম্মতি সূচক চিঠি, 50 মেম্বারের সম্মতি সূচক চিঠি। তোমাকে বলবে, তোমার একার স্পিকার জিজ্ঞেস করবে, ভাই তোর একার কথায় মোশন তোলা যাবে না এত বড়, তোর কাছে কি লিভ অফ হাউস আছে? লিভ অফ হাউস মানে কি? 50 জন মেম্বার, অর্থাৎ লোকসভার 50 জন মেম্বারের সম্মতি সূচক চিঠি তোর কাছে কি আছে? ও বলল আছে, আছে, এই যে আমার চিঠি 50 জন আমাকে স্বাক্ষর করে দিয়েছে। তখন স্পিকার বলবে তাহলে আর কিছু করার নেই, তাহলে আমরা অনাস্থা প্রস্তাব তুলছি। স্পিকার সম্মতি দেবে নো কনফিডেন্স মোশনে, এবং নো কনফিডেন্স মোশন ওঠার পর নো কনফিডেন্স মোশনে দুটো জিনিস স্পিকার দেয়, সেটা হচ্ছে নো কনফিডেন্স মোশন ওঠা মানেই দুটো জিনিস তার পরিপ্রেক্ষিতে হবে, ডিবেট আর ভোট। কবে ভোট হবে, অর্থাৎ তার উপর আস্থা আছে কি নেই সেই মিনিস্টারের উপর,
সেটা ভোটাভুটির মাধ্যমে বিবেচনা হবে এবং ভোটের ডেট ঠিক করে দেয় স্পিকার। এবং ভোটের ডেট হয় যেদিনকে অনাস্থা প্রস্তাব তোলা হয়েছে, অর্থাৎ মেম্বারটা যেদিন অনাস্থা প্রস্তাব তোলেছে তার 10 দিনের মধ্যে, ম্যাক্সিমাম 10 ডেজের মধ্যে। কি বললাম, অনাস্থা প্রস্তাব যেদিন মেম্বারটা তুলেছে অর্থাৎ সেক্রেটারির কাছে জমা দিয়েছে, যদি অনাস্থা প্রস্তাবটা স্পিকারের সম্মতি থাকে তবে স্পিকার 10 দিনের মধ্যে সেই অনাস্থা প্রস্তাবে ভোটের ব্যবস্থা করে, বন্দোবস্ত করে। 10 দিন ম্যাক্সিমাম, 5 দিনেও করতে পারে, 7 দিনেও করতে পারে, কিন্তু 10 দিনের মধ্যে সেই অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হবে। দিন কবে হবে সেটা স্পিকার ঠিক করে। তা স্যার মনে করুন 7 দিন পর স্পিকার ঠিক করলো, তাহলে এই 7 দিন কি হবে? 7 দিন পর তো ভোট হবে, ডিসিশন হবে, তাহলে 7 দিন কি হবে? 7 দিন ধরে চলবে ডিবেট, যেখানে রুলিং পার্টি আর অপোজিশন মিলে এই অনাস্থা প্রস্তাব নিয়ে ডিবেট করবে, সেটা হওয়া উচিত না উচিত না। 7 দিন ধরে চলবে ডিবেট। 7 দিন মানে যতদিন পর স্পিকার ভোটটা ঠিক করছে। আমি বললাম 7 দিন পর হয়েছে ঠিক, ম্যাক্সিমাম 10 দিনের মধ্যে ঠিক করতে হয়। মনে করো 10 নম্বর দিনেই ভোট অ্যানাউন্স করলো, তাহলে এই যে সামনের 9টা দিন, 9টা দিন তাহলে কি হবে পার্লামেন্টে? 9টা দিন হবে ওই অনাস্থা প্রস্তাব নিয়ে রুলিং পার্টি আর অপোজিশনের মধ্যে ডিবেট। এইবার ডিবেট ফিবেট হয়ে ভোটাভুটি হলো। ভোটাভুটি হয়ে যদি বাই চান্স অনাস্থা দেখা যায়, অর্থাৎ অনাস্থা মানে ওই মিনিস্টারের এগেনস্টে সত্যি কেউ আস্থা রাখতে পারছে না, সবাই ওই মিনিস্টারের এগেনস্টে ভোট দিল, যদি সত্যিকারের ওই অনাস্থা দেখা যায় তবে সেই মিনিস্টারকে পদত্যাগ করতে হয়। এবং তোমরা জানো কাউন্সিল অফ মিনিস্টার কিন্তু যৌথভাবে দায়িত্বশীল, আর্টিকেল 75(3)-তে সেটা দেওয়া আছে। অর্থাৎ একজন মিনিস্টারের মধ্যে যদি অনাস্থা প্রস্তাব ওঠে এবং সেটা যদি পাস হয়, তার মানে গোটা কাউন্সিল অফ মিনিস্টারকেই কিন্তু পদত্যাগ করতে হয়, কারণ কাউন্সিল অফ মিনিস্টার পার্লামেন্টের কাছে যৌথভাবে দায়িত্বশীল। এটা কিন্তু মনে রাখতে হবে। এটা কিন্তু আপার হাউসের মেম্বার হলেও এই অসুবিধা নেই, আপার হাউসের মেম্বার হলেও তার অনাস্থা প্রস্তাব লোয়ার হাউসেই উঠবে। ক্লিয়ার? আপার হাউসের মেম্বার হলেও কোনো অসুবিধা নেই, আপার হাউসের মেম্বার হলে বা রাজ্যসভার মেম্বার হলে তার অনাস্থা প্রস্তাব রাজ্যসভায় উঠবে একদমই নয়। অনাস্থা প্রস্তাব শুধু 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 মাত্র লোকসভায় ওঠে, সে মেম্বার লোকসভার হোক আর রাজ্যসভার। আমি গোটাটাই আরেকবার বলছি, তাহলে কি বললাম? নো কনফিডেন্স মোশন, প্রশ্ন আসবেই, সেইভাবে বোঝো, কোনো বইতেও পাবে না এরকম ভাবে। নো কনফিডেন্স মোশন, ফার্স্ট কথা মনে রাখতে হবে, এটা কিন্তু আমাদের কনস্টিটিউশনে নেই কোথাও, এটা আমরা আমাদের মতো বানিয়েছি। এটাতে কি, নো কনফিডেন্স মোশন কোনো মিনিস্টার অথবা যৌথভাবে কাউন্সিল অফ মিনিস্টারের এগেইনস্টে উঠতে পারে। অনাস্থা প্রস্তাব যদি ওঠে তাহলে যে মেম্বার সেটা তুলছে তাকে সকাল 10টার আগে, যেদিন অনাস্থা প্রস্তাব তোলা হবে সেদিন 10টার আগে লোকসভার সেক্রেটারিকে জানাতে হবে। লোকসভা সেক্রেটারি, কেন? অনাস্থা প্রস্তাব একমাত্র লোকসভাতেই ওঠে এবং স্বাভাবিকভাবে লোকসভার মেম্বারই সেটা তুলতে পারে। সেক্রেটারি সেটা জানাবে স্পিকারকে, স্পিকার তখন মেম্বারের কাছে যে তুলেছিল তার কাছে লিভ অফ দা হাউস চাইবে। লিভ অফ দা হাউস কি স্যার? 50 মেম্বারের সম্মতি সূচক চিঠি, যে তুমি না, তোমার পিছনে 50 জন মেম্বারের সম্মতি সূচক চিঠিও তোমার কাছে আছে এই প্রস্তাবটার জন্য। এবং সেটা যদি পায় স্পিকার, স্পিকার তখন বলে যে ঠিক আছে, নো কনফিডেন্স মোশন উঠবে। নো কনফিডেন্স মোশন ওঠা মানে দুটো জিনিস হবে, সেটা হচ্ছে ডিবেট আর ভোট। ভোট কি, অনাস্থা প্রস্তাবটা অনাস্থা হবে না আস্থা রাখা হবে, এইটা নিয়ে ভোট হবে। ভোটের ডেটের ভোট ম্যাক্সিমাম 10 দিনের মধ্যে হবে, যেদিন প্রস্তাবটা উঠেছে তার থেকে। কবে হবে সেটা স্পিকার ঠিক করে। যেদিন ভোট হবে তার আগের যে দিনগুলো, মনে করো 10 নম্বর দিনে ভোট হলো, তাহলে তার আগের দিনগুলো কি? 9টা দিন। সেই 9টা দিন তাহলে কি হবে? সেই 9টা দিন চলবে ডিবেট, রুলিং পার্টি আর অপোজিশনের মধ্যে, যে অনাস্থা প্রস্তাবটা মানে রুলিং পার্টি নিজের সাপেক্ষে যুক্তি দেবে, অপোজিশন ওর খাল খিচে নেওয়ার চেষ্টা করবে। তো এইভাবে ওদের মধ্যে ঝগড়া চলবে ওই 9টা দিন, যতদিন না ভোট হচ্ছে। জাকারিয়া, প্রচুর মিনিস্টারের এগেনস্টে অনাস্থা প্রস্তাব এসছে, প্রচুর মিনিস্টারের এগেনস্টে অনাস্থা প্রস্তাব এসছে এবং পাস হয়েছে।
প্রচুর মুরারজি দেশাইয়ের এগেনস্টেই হয়েছে, প্রচুর মিনিস্টার, মানে শুধু একটা না, প্রচুর ঘটনা আছে এরকম। পিভি নরসিমা রাও এর এগেনস্টে হয়েছে, কি আর নারায়ণনের এগেনস্টে হয়েছে, অনেকের এগেনস্টে হয়েছে নো কনফিডেন্স মোশন। সুব্রত আর্টিকেল যৌথভাবে দায়িত্বশীল, অর্থাৎ একজন মিনিস্টার যদি মিনিস্টারের বিরুদ্ধে যদি অনাস্থা প্রস্তাব পাশ হয়, তাহলে গোটা মন্ত্রিসভাকেই পদত্যাগ করতে হবে। যৌথভাবে দায়িত্বশীল মন্ত্রিসভা পার্লামেন্টের কাছে, এটা 75-এর 3 নম্বর আর্টিকেলে লেখা আছে। এগুলো সুন্দরভাবে ব্যাখ্যা আছে কাউন্সিল অফ মিনিস্টারের যে চ্যাপ্টার, সেখানে তোমাদের ক্লাস দেওয়া আছে, কোনো চিন্তা নেই, প্রত্যেকটা জিনিস একদম ইন ডিটেলস ব্যাখ্যা করা আছে। তো চলে আসছি, তাহলে আমাদের নো কনফিডেন্স মোশন আশা করি ক্লিয়ার হয়েছে প্রত্যেকে। এবার আমরা পরের যে মোশনটায় চলে আসি, সেটা হচ্ছে প্রিভিলেজ মোশন। শুরু করে দিই না, প্রেসিডেন্টের এগেনস্টে নো কনফিডেন্স মোশন হয় না, ইমপিচমেন্ট হয়। প্রেসিডেন্টের এগেনস্টে নো কনফিডেন্স মোশন কখনো হয় না, ওটা ইমপিচমেন্ট। নো কনফিডেন্স মোশন একমাত্র কাউন্সিল অফ মিনিস্টার বা গভর্নমেন্টের এগেনস্টে হয়। প্রেসিডেন্টের এগেনস্টে ইমপিচমেন্ট হয়, এবং আমি বলেই দিয়েছি অনেক আগেই আলোচনাতে, ওটা সাবস্ট্যান্সিভ মোশন হিসেবে ওঠে। তোমাদের একটু আগেই আলোচনা বলে দিলাম তো এটা। চলো তাহলে নেক্সট চলে যাচ্ছি, প্রিভিলেজ মোশন। চলো, প্রিভিলেজ মোশন আমরা এখন গয়না নিয়ে আলোচনা করছি। মেন গুলো কিন্তু আমাদের হয়ে গেছে, মেন কিন্তু তিনটেই, সাবস্ট্যান্সিভ, সাবস্টিটিউট আর সাবসিডারি। গয়না আমরা তিনটে করব, একটা হচ্ছে পড়ে ফেললাম নো কনফিডেন্স মোশন, এরপর করব, এখন করছি প্রিভিলেজ মোশন, আর এরপরে চলে আসবো অ্যাডজার্ন মোশন। সুব্রত সুব্রত ডায়লগ দিচ্ছে, প্রেসিডেন্ট এমপি নয়, ভেরি গুড। আচ্ছা, প্রিভিলেজ মোশনে চলে আসছি, ভালো করে বোঝো। প্রিভিলেজ মোশন, প্রিভিলেজ মোশন মানে পার্লামেন্টের তুমি যখন মেম্বার হবে, পার্লামেন্টের তুমি যখন মেম্বার হবে, তখন কিন্তু তোমার কিছু কিছু স্পেশাল পাওয়ার থাকবে। স্পেশাল প্রিভিলেজ পাওয়ার তো তুমি পাবে, স্পেশাল পাওয়ার থাকবে। পার্লামেন্টের মেম্বার হচ্ছ তুমি, এমপি হচ্ছ, তার মানে তোমার স্পেশাল কিছু ক্ষমতা থাকবে। সেই ক্ষমতার অপব্যবহার বা উল্লঙ্ঘন যদি তুমি করো, তবে গিয়ে প্রিভিলেজ মোশন তোলা যায় তোমার এগেনস্টে। কি বললাম, পার্লামেন্টের প্রত্যেকটা এমপির কিছু বিশেষ ক্ষমতা থাকে, স্পেশাল পাওয়ার থাকে। তার অনেক ক্ষমতা তো থাকবেই, সে এমপি, মানুষের দ্বারা নির্বাচিত এমপি, তো তার ক্ষমতা থাকবেই। এবার সে যদি সেই ক্ষমতার উল্লঙ্ঘন করে পার্লামেন্টের ভেতরেও বা পার্লামেন্টের বাইরেও, বাইরেও জনগণের বিরুদ্ধেও ক্ষমতার প্রয়োগ করে, ক্ষমতার উল্লঙ্ঘন করে যদি সে সে যদি আইন ভাঙে নিজের ক্ষমতার প্রয়োগ করে, পার্লামেন্টের মধ্যে ভাঙুক পার্লামেন্টের বাইরে ভাঙুক তাতে কিছু যায় আসে না, তবে সেই ব্যক্তির বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনা যায়। খেয়াল রাখবে, এটা কিন্তু লোকসভা, রাজ্যসভার কোনো স্পেসিফিকেশন নেই, অর্থাৎ যে কোনো সভার মেম্বারের ক্ষেত্রেই এটা হয়। রাজ্যসভার মেম্বারের ক্ষেত্রে হলে রাজ্যসভায় প্রিভিলেজ মোশন উঠবে, লোকসভার মেম্বারের এগেনস্টে হলে লোকসভার প্রিভিলেজ মোশন উঠবে। অর্থাৎ ক্ষমতা তোমার কাছে আছে, তুমি যদি সেই ক্ষমতার অপব্যবহার করো, লোকের খারাপ করো, পার্লামেন্টকে বাধা দাও নিজের কাজে, অথবা জনগণকে সাফারার করাও, তবে তোমার বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগের প্রিভিলেজ মোশন উঠবে। এটা যেমন ক্ষমতার অপপ্রয়োগের ওঠে, তেমনি ক্ষমতা তোমাকে প্রদর্শন করতে দিচ্ছে না, সেটার ক্ষেত্রেও কিন্তু এটা ওঠে। ভালো করে মনে রাখবে, কোন পার্লামেন্টেরিয়েট অর্থাৎ কোন এমপির ক্ষমতা আছে, হয়তো বাইরের কেউ ওকে ক্ষমতাটা প্রয়োগ করতে বাধা দিচ্ছে, সে তার ন্যায্য ক্ষমতা প্রয়োগ করতে পারছে না, সেও কিন্তু চাইলে প্রিভিলেজ মোশন তুলতে পারে। তবে এরকম কেস ইন্ডিয়াতে দেখা যায় না, সবাই নিজের ক্ষমতার প্রয়োগ করে এবং 10 গুণ বেশি করে যা ক্ষমতা তার। তবে আমাদের পড়ার সময় পড়তে হবে, ক্ষমতা যদি প্রয়োগ করতে না দেয় সঠিক ক্ষমতা, সেটাতেও প্রিভিলেজ মোশন ওঠে। আর ক্ষমতার অপপ্রয়োগ করে পার্লামেন্ট এবং দেশের জনগণের যদি ক্ষতি করা হয়, তবে সেটার বিরুদ্ধেও কিন্তু প্রিভিলেজ মোশন ওঠে। প্রিভিলেজ মোশন লোকসভা একদমই নয়, এটা পার্লামেন্ট করছে অভিজিৎ, যখন অ্যাসেম্বলি করব, এটা তুমি কিন্তু পার্লামেন্ট করছো, পার্লামেন্টের মোশন করছো। বিধানসভা যখন করব, বিধানসভাকে আমরা ছিঁড়ে খেয়ে নেব, চিন্তা নেই, বিধানসভা পড়লে বিধানসভার মোশন করব। এখন তুমি পার্লামেন্টের মোশন করছো, এটাই কনসেন্ট্রেট করো।
লোকসভা এবং রাজ্যসভা এই দুটোর ক্ষেত্রেই কিন্তু প্রিভিলেজ মোশন তোলা যায়। নো কনফিডেন্স মোশন কিন্তু অনলি লোকসভায়, কিন্তু প্রিভিলেজ মোশন কিন্তু লোকসভা এবং রাজ্যসভা দুটোতেই চলে যায়। সেম, যে মেম্বার প্রিভিলেজ মোশন তুলবে তাকে জানাতে হবে সেক্রেটারিয়েটের কাছে, তাকে জানাতে হবে সেক্রেটারিয়েটের কাছে। সেক্রেটারি, কার সেক্রেটারি? যে হাউসে তুলবে তার সেক্রেটারির কাছে জানাতে হবে। 10 AM এর আগে জানাতে হবে, অর্থাৎ সেম অ্যাজ নো কনফিডেন্স মোশন। প্রসিডিংটা একদম কিন্তু সেম। ফার্স্ট কি, যে মেম্বার তুলছে তাকে সেক্রেটারির কাছে জানাতে হবে। আগেরটা বলছিলাম লোকসভার সেক্রেটারির কাছে, এটা সেটা বলবো না, কারণ এটা লোকসভা রাজ্যসভা যে কোনো সেক্রেটারির কাছেই যাওয়া যায়। তো 10 AM এর আগে দিতে হবে, বিফোর 10 AM, সরি 10 AM লিখেছি বাজে লাগছে দেখতে, বিফোর 10 AM তোমাকে দিতে হবে। সেক্রেটারি জানাবে কাকে? স্পিকারকে, অথবা স্পিকারকে জানাবে লোকসভার কেস হলে, আর চেয়ারম্যানকে জানাবে হলে চেয়ারম্যানকেও জানাতে পারে রাজ্যসভার কেস হলে। তাহলে জানাবে স্পিকার এবং চেয়ারম্যান তখন মেম্বারের কাছে কি চাইবে? লিভ অফ হাউস চাইবে। সেই একই জিনিস বলছি, লিভ অফ হাউস চাইবে, অর্থাৎ সম্মতি সূচক চিঠি বাকি মেম্বারদের। কিন্তু খেয়াল রাখবে এখানে লিভ অফ হাউস কিন্তু 25, অর্থাৎ 25 জনের সম্মতি লাগবে। নো কনফিডেন্স মোশনের ক্ষেত্রে লিভ অফ হাউস হচ্ছে 50, আর প্রিভিলেজ মোশনের ক্ষেত্রে কিন্তু লিভ অফ হাউস হচ্ছে 25। এটা কিন্তু খেয়াল রাখবে, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো খেয়াল রাখবে। এগুলোতেই কিন্তু সিভিল সার্ভিস কেটে যায়, ইউপিএসসি তে এইগুলোর থেকেই প্রশ্ন করে। তো লিভ অফ হাউস এখানে কিন্তু 25 প্রিভিলেজ মোশনের ক্ষেত্রে, নো কনফিডেন্স মোশনের ক্ষেত্রে সেটা কিন্তু 50। চলে আসছি এবার, মেম্বার বললো যে হ্যাঁ আমার কাছে লিভ অফ হাউস আছে, তখন দেখালো সেটা, এবং স্পিকার এবং চেয়ারম্যান লিভ অফ হাউস দেখে সম্মতি দিল মোশনে। সম্মতি দেওয়ার অর্থ দুটো জিনিস, সেটা কি? ডিবেট এবং ভোট। ডিবেট এন্ড ভোট। ভোটের সময়সীমা হচ্ছে 10 days, ম্যাক্সিমাম 10 days এর মধ্যে ভোট করতে হবে, এবং ভোটের দিন স্পিকার অথবা চেয়ারম্যান ঠিক করবে। ভোট হওয়ার আগে অবধি কি হবে সেই বিষয়টা নিয়ে ডিবেট চলবে। মানে নো কনফিডেন্স মোশন তুলে ধরা, শুধু পার্থক্য মনে রাখতে হবে এটা লোকসভা রাজ্যসভাতে দুটোতেই হয়। 2 নাম্বার কথা মনে রাখতে হবে, নো কনফিডেন্স মোশন কিন্তু কোনো মিনিস্টারের এগেনস্টে ওঠে, অর্থাৎ যে কাউন্সিল অফ মিনিস্টারে আছে এইটা যে কোনো পার্লামেন্টের ব্যক্তির মেম্বারের বিরুদ্ধেই উঠতে পারে, অর্থাৎ সে সাংসদ হলেই হবে, কোনো যদি বড় মিনিস্টার নাও হয় তাতেও চলবে, যে সাধারণ মেম্বারের এগেনস্টে উঠতে পারে। আর তারপর থার্ড মনে রাখতে হবে এখানে লিভ অফ হাউস 25, আর আগেরটায় নো কনফিডেন্স মোশনে কিন্তু লিভ অফ হাউস ছিল কত? 50। এটাই হচ্ছে আমার পার্থক্য, বলে নিতে হবে কিন্তু। আচ্ছা, আচ্ছা একটা জিনিস আমি বলে দিই, আমি বোধহয় বলতে ভুলে গেছি ওই কথাটা, যে জাকারিও প্রশ্ন করেছিল। আচ্ছা সব থেকে বেশি বার, এটা তোমরা অ্যান্সার দাও তো দেখি, সব থেকে বেশি বার নো কনফিডেন্স মোশন কার এগেনস্টে উঠেছিল? এটা আমি বলতে ভুলে গেছি, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে। সব থেকে বেশি বার নো কনফিডেন্স মোশন কোন মিনিস্টারের এগেনস্টে উঠেছিল? সরি এটা আমি বলতে ভুলে গেছি, হঠাৎ আমার মনে পড়লো। নো কনফিডেন্স মোশন আজ থেকে আজ অব্দি সব থেকে বেশি বার উঠেছিল পিভি নরসিমা রাও এর এগেনস্টে। এটা একটু লিখে রাখো, পিভি নরসিমা রাও এর এগেনস্টে নো কনফিডেন্স মোশন সব থেকে বেশি বার উঠেছিল, 8 বার উঠেছিল। 8 বার, জাকারিয়া ভাবো, 8 বার উঠেছিল নো কনফিডেন্স মোশন পিভি নরসিমা রাও এর এগেনস্টে। আর সর্বপ্রথম নো কনফিডেন্স মোশন উঠেছিল জওহরলাল নেহেরুর এগেনস্টে, JL নেহেরুর এগেনস্টে প্রথম নো কনফিডেন্স মোশন উঠেছিল। প্রথম নো কনফিডেন্স মোশন উঠেছিল কিন্তু জওহরলাল নেহেরুর এগেনস্টে। আর সব থেকে বেশি বার উঠেছিল পিভি নরসিমা রাও এর এগেনস্টে। এটা কিন্তু মোদির এগেনস্টে উঠেছে, মোদির এগেনস্টে 2 বার উঠেছে। হ্যাঁ, অটল বিহারী বাজপেয়ীর এগেনস্টে উঠেছিল, মোদির এগেনস্টে উঠেছে। তো JL নেহেরুর এগেনস্টে নো কনফিডেন্স মোশন উঠেছে প্রথম, আর পিভি নরসিংহ, এটা আমি বলতে ভুলে গেছি, মেক এ নোট অফ দ্যাট, এটা কিন্তু আসতে পারে, হঠাৎ মনে পড়লাম। ঠিক আছে, তাহলে প্রিভিলেজ মোশন কার বিরুদ্ধে প্রথম উঠেছিল? একদমই ইম্পর্টেন্ট না, কারণ এটা মেম্বারের বিরুদ্ধে ওঠে, এটা কার বিরুদ্ধে বেশিবার উঠেছিল এসব মনে রাখতে হবে না। প্রিভিলেজ মোশনটা কি আমি ইনফ্যাক্ট জানি না, কার বিরুদ্ধে প্রথম উঠেছিল প্রিভিলেজ মোশন।
তো তোমাকে প্রিভিলেজ মোশনের বিষয়টা জেনে রাখতে হবে। নো কনফিডেন্স মোশন যেহেতু মিনিস্টারের এগেনস্টে ওঠে, বিশাল বড় ব্যাপার, ওটা মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়, তাই অবশ্যই ওটা আমাদের জেনে রাখা উচিত যে কার বিরুদ্ধে বেশি বার উঠেছে। তাহলে আশা করি প্রিভিলেজ মোশন বোঝা হয়ে গেছে, এবং প্রিভিলেজ মোশনের সাথে নো কনফিডেন্স মোশনের পার্থক্যটা বোঝা হয়ে গেছে। প্রিভিলেজ মোশন কোন কেসে ওঠে সেটাও নিশ্চয়ই তোমরা খসড়ার আকারে লিখে নিয়েছো নিজেদের মতো করে। প্রিভিলেজ মোশন দুটো কেসে ওঠে, ক্ষমতার অপব্যবহার আর ক্ষমতা যথার্থ ক্ষমতা প্রয়োগ করতে না দিলে। এবার আমি লাস্ট মোশন পড়ি, সেটা হচ্ছে অপেক্ষাকৃত কম ইম্পর্টেন্ট কিছু না, যদিও সবই ইম্পর্টেন্ট এখন, অ্যাডজার্নমেন্ট মোশন। অ্যাডজার্নমেন্ট মোশন, এবার আমি লাস্ট মোশন আমাদের পড়ছি, আমাদের পড়ার লাস্ট মোশন। পার্লামেন্টে কিন্তু আরো মোশন আছে, কিন্তু আমি পড়বো না, বেকার কেন পড়তে যাব, যা পড়ে নিয়েছি ইতিহাস, কেউ জানে না এরকম, তো দরকার নেই বেশি পড়ার। তবে কেউ যদি ডেফিনেটলি পার্লামেন্টে যেতে চাও তখন আমাকে ফোন করবে, আমি গোটাটা বলে দেবো। তো অ্যাডজার্নমেন্ট মোশন আমরা পড়বো এবার, এটা আমাদের লাস্ট অলংকার। আমি কিন্তু বারবার বলছি, মেইন মোশন যদি কোনো সময় জানতে চায়, মেইন মোশন কটা, মেইন মোশন কিন্তু তিনটে, তোমরা জেনে গেছো, সাবস্টেন্সিভ, সাবসিডারি, আর হচ্ছে আমি নিজেই ভুলে গেলাম, সাবস্টেন্সিভ, সাবসিডারি আর সাবস্টিটিউট। এই তিনটে মোশন, এই তিনটে হচ্ছে মেইন মোশন। বাকিগুলো কিন্তু তোমার কোনো সময় যদি প্রশ্ন আসে যে মেইন কতগুলো মোশন আছে পার্লামেন্টে, সেটা তিনটেই হবে, এগুলো কিন্তু সাইডের মোশন, খেয়াল রাখতে হবে। তো অ্যাডজার্ন মোশন চলে আসি। ইট ইজ ইন্ট্রোডিউসড ইন দ্য পার্লামেন্ট টু ড্র অ্যাটেনশন অফ এ হাউস। খুব গুরুত্বপূর্ণ বিষয়, পার্লামেন্ট নিজের মতো করে কাজ করছে, আগে কেন হয় সেটা বুঝবো। তো আগে কেন হয়, হ্যাঁ, ক্লোজ মোশন, প্রান্ত হবে। তো কেন হয় আগে সেটা বোঝো। তো লাস্ট করবো আমরা, ক্লোজিং মোশনটা জানবো শেষে, তো ওটাও জেনে নেবো, চিন্তা নেই, সব হবে। আর একটু আর 15 মিনিটের ক্লাস আছে, 15 মিনিটের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো অ্যাডজার্ন মোশন 15 মিনিটও লাগবে না, 10 মিনিটেই হয়ে যাবে। অ্যাডজার্ন মোশন কি, পার্লামেন্টের মনে করে একটা কাজ চলছে, আলোচনা চলছে, হঠাৎ করে উত্তরাখণ্ড ফ্লাড হলো। তো এইটা তো পার্লামেন্ট আগে থেকে জানতো না যে এটা হবে, তো ইমিডিয়েট এখন পার্লামেন্টের সব আলোচনা বন্ধ করে উত্তরাখণ্ডের যে মানুষগুলো ভেসে গেল বা যাদের সব চলে গেল তাদের নিয়ে আলোচনা করা দরকার, তাদের রিলিফ নিয়ে। তো পার্লামেন্ট কি করে, কোনো আলোচনা চলছে এরকম, সেইটাকে বন্ধ করে বিশেষ একটা ভয়ঙ্কর বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য, যেটা ন্যাশনাল কনসার্ন বা পাবলিক ইম্পর্টেন্স হঠাৎ ঘটে গেছে, এরকম কোন বিষয়ের দিকে পার্লামেন্টের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই অ্যাডজার্নমেন্ট মোশনকে তোলা হয়। দেখো, মনে করে একটা জিএসটি বিল নিয়ে আলোচনা হচ্ছে, তার মধ্যে উত্তরাখণ্ড ফ্লাড আলোচনা করা হলো, গভর্নমেন্টের কাছে সবার আগে কিন্তু মানুষের সেফটি, তখন জিএসটি না, জিএসটি কে সরিয়ে রাখা হলো, ভবিষ্যতে আবার ওটা আলোচনা করা হবে, আবার ওটাকে সাবসিডারি হিসেবে নিয়ে আসা হবে। ঠিক আছে, ওটাকে আপাতত ধামাচাপা দিয়ে দেওয়া যাক, পরে আবার সাবসিডারি হিসেবে আমি নিয়ে আসবো। আপাতত আমার মূল লক্ষ্য হওয়া উচিত উত্তরাখণ্ড ফ্লাড এবং সেই সব মানুষগুলোর রিলিফ। তাই এই মোশনটাকে আর্জান মোশন নিয়ে আসা হলো বিশেষ বিষয়ের ওপর, যেটা পার্লামেন্টের দৃষ্টি আকর্ষণ করার জন্য, সেটা হচ্ছে উত্তরাখণ্ড ফ্লাড। খেয়াল রাখবে, আর্জান মোশন কিন্তু একটাই জিনিসের ওপর করা হয়, একটাই বিষয়ের ওপর। অ্যাডজার্ন মোশনে উত্তরাখণ্ড ফ্লাডের সাথে সাথে তুমি বললে কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলা আর উত্তরাখণ্ড ফ্লাড দুটো বিষয়ে আনা হলো, এটা হবে না। অ্যাডজার্ন মোশন কিন্তু এট এ টাইম একটাই বিষয়ে তোলা যায়, সেটা খেয়াল রাখতে হবে। কোনো একটা পার্টিকুলার বিশেষ বিষয়ে যেটা পাবলিক হেলথ ইম্পর্টেন্সের সাথে জড়িত, সেটার বিষয়ে যদি আলোচনা করার দরকার হয় তখন সেটাকে পার্লামেন্টের সমস্ত কাজ থামিয়ে সেটাকে আনা হয় এবং সেটাকে বলা হয় অ্যাডজার্ন মোশন। এটাও কিন্তু যে কোনো হাউসে উঠতে পারে, এবং অ্যাডজার্ন মোশন তোলা মানে সেটা কি হলো, পার্লামেন্টের যে জেনারেল কাজ সেটা তখন থেকে বন্ধ, এখন শুধু এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। খেয়াল রাখতে হবে, অ্যাডজার্ন মোশন তুমি ডাইরেক্ট প্রিসাইডিং অফিসারকে বলতে পারবে, এবং তোমার কাছে লিভ অফ হাউস থাকতে হবে 50 জনের, এক্ষেত্রেও লিভ অফ হাউস থাকতে হবে এবং সেটা 50 জনের থাকতে হবে, ঠিক নো কনফিডেন্স মোশনের মতো।
50 জনের সম্মতি সূচক চিঠি যদি তুমি প্রিসাইডিং অফিসারকে দেখাতে পারো, সেটা প্রিসাইডিং অফিসার স্পিকারও হতে পারে, চেয়ারম্যানও হতে পারে, কারণ দু জায়গাতেই তোলা যায়, তবে গিয়ে তোমার অ্যাডজার্ন মোশন হয়। এবং অ্যাডজার্ন মোশনের জন্য কিন্তু ভোট বা ডিবেট হয় না, কি হয়, সেই ভয়ঙ্কর বিষয় যেটা পাবলিক কনসার্নের সাথে যুক্ত সেটা নিয়ে আলোচনা হয়। ঠিক আছে, তো এটা আমাকে মনে রাখতে হবে। তো এটা কিন্তু অ্যাডজার্ন মোশনটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমি কি এটা বললাম যে একটা জিনিস একটু কারেক্ট করে নাও, আমি বোধহয় তালে বলে ফেললাম, অ্যাডজার্ন মোশন কিন্তু যে কোনো হাউসে হয় না, এটাও শুধু লোকসভাতেই হয়। আমি বোধহয় ফট করে একবার বলে ফেললাম যে রাজ্যসভা চেয়ারম্যানের কথা বলে ফেললাম। অ্যাডজার্ন মোশন কিন্তু অ্যাডজার্ন মোশন কিন্তু শুধুমাত্র লোকসভাতে হয়, অর্থাৎ স্পিকারের কাছে। রাজ্যসভা কিন্তু অ্যাডজার্ন মোশনকে ইউজ করতে পারে না। কারণ আমি এটার কারণটাও বলে দিচ্ছি, কারণ রাজ্যসভাতে মানুষের দ্বারা মনোনীত ব্যক্তি থাকে না বলে অ্যাডজার্ন মোশন, মানুষের কথা বলার অধিকার রাজ্যসভাকে দেওয়া হয় না অ্যাডজার্ন মোশনের ক্ষেত্রে। অ্যাডজার্ন মোশন কিন্তু অনলি ইউজড বাই লোকসভা ডিভাইস। আমি ফট করে বলে ফেললাম তালে, তো ওটা একটু কারেকশন করে নিও। অ্যাডজার্ন মোশন কিন্তু শুধুমাত্র লোকসভাতে তোলা যায়, আর এটা কিন্তু শুধুমাত্র একটাই বিষয়ে তোলা যায়। অ্যাডজার্ন মোশনে কিন্তু কোনোভাবে 2-3টা বিষয়কে জায়গা দেওয়া যায় না, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো এটা আমাদের কিন্তু অ্যাডজার্ন মোশন কোনোভাবে কিন্তু 2-3টা বিষয়কে জানা মানে যুক্ত করা, অ্যাডজার্ন মোশনের ক্ষেত্রে যুক্ত করা যায় না। ক্লিয়ার অ্যাডজার্ন মোশন? তাহলে আমাদের শেষ মোশন এবার বন্ধ করব, শেষ আমাদের, সেটা হচ্ছে ক্লোজার মোশন। কি? ক্লোজার মোশন, ক্লোজ করা হবে, বুঝতেই পারছো, ক্লোজ করা হবে। কোনো একটা আলোচনা যদি প্রচুর হয়ে যাচ্ছে, মনে করো পার্লামেন্টে তো বিষয় আলোচনা হয় বিভিন্ন জিনিস নিয়ে, তো একটা আলোচনা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এবার আলোচনাটাকে বন্ধ করতে হবে। পার্লামেন্টের মেম্বাররা মনে করলো যথেষ্ট আলোচনা হয়েছে এটা নিয়ে, এই নিয়ে আর খেচাং ভাল লাগছে না আমাদের, একই জিনিস প্রত্যেকদিন, তো যথেষ্ট আলোচনা হয়েছে এবং এই আলোচনাটা বন্ধ হওয়া উচিত। এইটা যখনই হবে তখন সেটাকে কি ক্লোজার মোশন আনা হয়। ক্লোজার মোশন কি? দীর্ঘদিন ধরে চলা একটা আলোচনাকে কাট করার জন্য, এই জন্য এটাকে কাঠ মোশানো বলা হয়। প্রান্তর কথা কাঠ মোশানো বলা হয়। ক্লোজার মোশনকে কাঠ মোশন করা বলা কেন? কারণ দীর্ঘদিনের আলোচনা, যথেষ্ট আলোচনা হয়েছে, এবার পার্লামেন্টের লোকেদের মাথা ব্যথা গরম হয়ে যাচ্ছে আলোচনা করতে গিয়ে ওটা নিয়ে, তাই এবার কি করলো, কাঠ মোশন করে দিল, যথেষ্ট আলোচনা হয়েছে বা ক্লোজার মোশন আনলো। এবং ক্লোজার মোশন আনলো মানেই এই যে আলোচনা হবে এই হলো, এর ওপর ভোট হবে, এই আলোচনার উপর কি হবে, ভোট হবে। ক্লিয়ার? ক্লোজার মোশন মানে কি? এই আলোচনার উপর এবার ভোটিং হবে। ক্লিয়ার? যথেষ্ট আলোচনা হয়েছে, এবার আলোচনা বন্ধ, এবার শুধুমাত্র ভোটে হবে। ভোটে যদি জেতে তবে থাকবে, আর ভোটে যদি না জেতে তাহলে ওটা বিলটা রিজেক্ট হয়ে যাবে, আর আমরা পারছি না এটা নিয়ে ডিবেট করতে বা আলোচনা করতে। দ্যাট ইজ ক্লোজার মোশন। ক্লিয়ার? ক্লোজার, এই যে ভোটাভুটিটা হবে বা ক্লোজার মোশনে এই যে ভোটাভুটিটা নিশ্চিত করা হলো, এটা 4 রকমের ক্লোজার মোশন হয়। 4 রকম ভাবে মোশনকে ক্লোজ করা যায়। তো 4 রকম মোশন আমরা জাস্ট অল্প অল্প করে জেনে নেব। একটা হচ্ছে সিম্পল ক্লোজার। সিম্পল ক্লোজার মানে যথেষ্ট আলোচনা হয়েছে বিষয়টা, এবার আলোচনা বন্ধ করে ভোট, এটা হচ্ছে সিম্পল ক্লোজার, কোনো প্রবলেম নেই। যথেষ্ট আলোচনা হয়েছে বিষয়টা নিয়ে, আলোচনা এবার বন্ধ করে ভোট হবে, তো এটা হচ্ছে সিম্পল ক্লোজার। নেক্সট আমাদের হলো কম্পার্টমেন্ট ক্লোজার। কম্পার্টমেন্ট ক্লোজার কম্পার্টমেন্ট ক্লোজার কি? বিল যেটা নিয়ে আলোচনা চলছে, যে বিলটা নিয়ে, সেটা বিশাল বড়, একসাথে এতগুলো আলোচনা করতে গিয়ে সবার মাথা ঘেটে যাচ্ছে, তখন এই বিলটাকে ক্লোজ করে দেওয়া হলো, আলোচনা ক্লোজ করে দেওয়া হলো, এবং গোলটা বিলটাকে ছোট ছোট পার্টে ভেঙে নেওয়া হলো। বিশাল বড় বিল, অনেক ক্লজ, তাই জন্য এটাকে ছোট ছোট পার্টে ভেঙে নেওয়া হলো, মনে করো 4টে পার্টে ভেঙে নেওয়া হলো। এবার এক একটা পার্ট উত্থাপন করলে ভোট করা হলো। প্রথমে এই পার্টের ভোট হলো, তারপর এই পার্টের ভোট হলো, তারপর এই পার্টের ভোট, তারপর এই পার্টের ভোট,
অর্থাৎ একটা বিশাল বড় বিলের অনেক আলোচনাকে বন্ধ করে সেই বিলটাকে ছোট ছোট পার্টে ভাগ করে যখন কম্পার্টমেন্টে ভাগ করে সেই কম্পার্টমেন্ট অনুযায়ী ভোট হবে, তখন সেটাকে বলে কম্পার্টমেন্ট ক্লোজার। এটা বড় বিলের ক্ষেত্রে হয়, যে এত বড় বিল একবারে অতগুলো ভোট না করে অনেক আলোচনা হয়েছে, আলোচনা বন্ধ, সেটাকে ছোট ছোট কম্পার্টমেন্টে ভাগ করলো এবং সেই কম্পার্টমেন্ট অনুযায়ী ভোট হলো। এই কম্পার্টমেন্ট ভোট হলো, যদি থাকলো থাকলো নতুবা বাদ, পরের কম্পার্টমেন্টের ভোট থাকলো থাকলো নতুবা বাদ, এরকম ভাবে চলতে থাকে। নেক্সট চলে যাচ্ছি যে ক্লোজারটা, সেটা হচ্ছে ক্যাঙ্গারু ক্লোজার। ক্যাঙ্গারু ক্লোজার, ক্যাঙ্গারু যেন অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু ক্লোজার। ক্যাঙ্গারু ক্লোজার কি? বিশাল বড় বিল, সেম কম্পার্টমেন্ট ক্লোজারের মতো বিশাল বড় একটা বিল, যেটাকে একসাথে পাস করানো বিশাল ব্যাপার। তো এই বিলটাকে মনে করো ঠিক কম্পার্টমেন্ট ক্লোজারের মতো চারটে পার্টে ভাগ করা হলো এবং দেখা হলো সব থেকে ইম্পর্টেন্ট পার্ট কোনটা, বিবেচনা করে দেখা গেল এটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, তাই বাকি ওইটাকে রেখে বাকিগুলোকে বন্ধ করে দেওয়া হলো, অর্থাৎ বাকিগুলোকে স্কিপ করে দেওয়া হলো, ফেলে দেওয়া হলো, শুধুমাত্র ইম্পর্টেন্ট পার্টটাকে নিয়ে ভোট করা হলো, বাকিগুলোকে জাস্ট স্কিপ করে ফেলে দেওয়া হলো ডাস্টবিনে। ঠিক কম্পার্টমেন্ট ক্লোজারের মতো কম্পার্টমেন্ট ক্লোজারে প্রতিটা কম্পার্টমেন্টই ভোট হয়, আর এক্ষেত্রে কি কম্পার্টমেন্টে ভাগ করে ইম্পর্টেন্ট কম্পার্টমেন্টটাকে চুজ করে শুধু সেটার ভোট হয়, বাকিগুলোকে স্কিপ করে দেওয়া হয়, এটাকে বলা হয় ক্যাঙ্গারু ক্লোজার। ক্লিয়ার? আর লাস্ট যেটা বলছি, লাস্ট হচ্ছে গুইলোটিন। বানানটা লিখে নাও, গুইলোটিন, GUILLOTINE, গুইলোটিন ক্লোজার। লাস্ট হচ্ছে গুইলোটিন ক্লোজার। গুইলোটিন মানে ধোকা, ধোকা, চুরি, তার মানে নামেই বুঝতে পারছো। মনে করো একটা বিল আছে, বিলটা এই বিল, এবার এটাকে ক্লোজ করে ভোটে নামানো হলো। ভোটে নামানোর সময় যে বিলটা তুলেছিল বা রুলিং পার্টি কি করলো, টুক করে একটা অন্য জিনিস এই যে বিলটার সাথে জুড়ে দেওয়া হলো, কি যেটা নিয়ে আলোচনাই হয়নি। একটা বিল নিয়ে আলোচনা হচ্ছিল, সেই বিলটা অনেকদিন আলোচনা হয়েছে, তাই বন্ধ করে সেটাকে ভোটে নামানো হলো, কিন্তু 50 পাতার হয়তো বিল, কিন্তু টুক করে একটা 51 নম্বর পাতা ঢুকে দেওয়া হলো অন্য জিনিস, যেটা নিয়ে আলোচনাই হয়নি হয়তো কোনোদিন, সেটা হট করে চুরি করে ধোকা করে বুঝে দেওয়া হলো ওখানে এবং ভোটে নামিয়ে দেওয়া হলো। লোক জানতেই পারলো না যে বিলটার মধ্যে এটাও আছে। এই ধাপ্পাবাজি গুলো হচ্ছে গুইলোটিন ক্লোজারের মধ্যে পড়ে, অর্থাৎ ধাপ্পাবাজি। একটা বিল নিয়ে আলোচনা হচ্ছিল, যথেষ্ট আলোচনা হয়েছে, সেটা ক্লোজ করে এবার ভোটে নামানো হবে, কিন্তু আলোচনা না হওয়া একটা ছোট্ট বিল কি করলো, টুক করে ওটার সাথে গুজে দেওয়া হলো, লোক সবাইকে না জানিয়ে, ধোকা দিয়ে। এটা হচ্ছে গুইলোটিন ক্লোজার। গুল মেরে দিল, হ্যাঁ, গুল মেরে ঢুকিয়ে দেওয়া হলো। এই 4 রকম ভাবে আলোচনা স্টপ করে সেটাকে ভোটে নামানো হয়। দিস ইজ দ্য ক্লোজার মোশন। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে ক্লোজার মোশন। আমি আরেকবার না হয় বলে দিই ক্লোজার মোশন কি। কোনো একটা আলোচনা হচ্ছিল, যথেষ্ট আলোচনা হয়েছে, পার্লামেন্টে সবার মাথা ব্যথা গরম হয়ে গেছে, তো এবার কি করলো, মাথা ব্যথা গরম হওয়ার পর সেটাকে নিয়ে ভোট করা হলো, সেটাকে নিয়ে ভোট করা হলো এবং বন্ধ করে দেওয়া হলো আলোচনা এবং ভোট করা হলো। ভোট 4 রকম ভাবে করা যায়। একটা সিম্পল ক্লোজার, যে প্রচুর আলোচনা হয়েছে, এবার ওটাকে ভোটে নামানো হলো। কম্পার্টমেন্ট ক্লোজার, বিশাল বড় বিল, সেটাকে ছোট ছোট কম্পার্টমেন্টে ভাগ করে প্রতিটা কম্পার্টমেন্টের আলাদা আলাদা করে ভোটিং করা হলো 1 বাই 1। তারপর কি ক্যাঙ্গারু ক্লোজার, ছোট ছোট কম্পার্টমেন্টে ভাগ করে সেইখানে আনইম্পর্টেন্ট ভাগগুলোকে উড়িয়ে দিয়ে শুধুমাত্র ইম্পর্টেন্ট কম্পার্টমেন্টটাকে নিয়ে ভোট করা হলো। আর গুইলোটিন ক্লোজার মানে কি, দীর্ঘ আলোচনা চলছে, সেটাকে ভোটে নামানো হলো, কিন্তু চুরি করে, গুল মেরে, ওই যে কে বলেছে, অভিজিৎ বলেছিল, গুল মেরে একটা চুরি করে একটা বিষয়কে ঢুকিয়ে দেওয়া হলো এবং সেটাকে ভোটে নামিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে গুইলোটিন ক্লোজার। জাকারিয়া ঠিকই বলেছো, মিনিস্টার এত কিছু জানে না। মিনিস্টার কেন, তুমি যে কোনো পল সায়েন্স যারা পড়ায় টিচার তাদেরকে জিজ্ঞেস করো, তারাও জানে। চলো, ক্লিয়ার হলো আশা করি প্রত্যেকের। ক্লোজার মোশন গুলো হচ্ছে আমাদের মেইন প্রসিডিং, মোশন গুলো হচ্ছে মেইন প্রসিডিং, আর তার আগে ভূমিকা হচ্ছে 0 আওয়ার আর কোয়েশ্চেন আওয়ার।
আশা করি পার্লামেন্ট কি কিভাবে কাজ করে, অর্থাৎ পার্লামেন্টের কাজ করার ডিভাইস গুলো প্রত্যেকটা পরিষ্কার, ক্লাস দেওয়া থাকবে, অবশ্যই ক্লাসটা রিপিট করে প্রয়োজনে দেখে নেবে, 7 দিনের মধ্যে ক্লাস আপলোড করে দেওয়া হবে, তো ভালো করে দেখে নেবে আরেকবার যদি চাই। তো এর পরের দিনের বিষয়টা আমি বলে দিই, এর পরের দিন আমরা পল সায়েন্সে যেটা পড়বো সেটা হচ্ছে বিল নিয়ে পড়বো। পার্লামেন্টের যে বিল গুলো আছে, পার্লামেন্টে কি কি বিল পাস হয়, কিভাবে বিল পাস হয়, ভয়ঙ্কর জিনিস, মানি বিল, ফিনান্স বিল, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, অর্ডিনারি বিল, এই সমস্তগুলো, এই 4টে বিল নিয়ে মেনলি পড়বো। এইটা হবে পরের দিনে আমার আলোচনা। পরের দিনে একটু হেডেক হবে, হয়তো ক্লাসটা হয়তো 1 ঘন্টা 30 মিনিট আপ হয়ে যাবে, তো জায়গা করতে হবে, যাদের ইচ্ছা হবে করবে, যাদের ইচ্ছা হবে না করবে না। আমার কাজ তোমাদের সবটা জানানো, আমি যতটা জানি সেটা আমি জানাবো। আর এত ডিটেলস আমি পড়াতাম না, এবারের প্রশ্নের পর আমি এত ডিটেলস পড়ানো শুরু করেছি। এতটা ডাব্লিউবিসিএস এ লাগতো না, এটা টোটালি ইউপিএসসির পড়া। তোমরা যেটা এখন পড়ছো এটা সম্পূর্ণভাবে ইউপিএসসির পড়া। তো আমি ইচ্ছা করে ডিটেলসে পড়াচ্ছি এখন, যেগুলো লাইভে পড়াবো ডিটেলসে পড়াবো, কারণ এখন তোমাদের যা পরিস্থিতি এসছে তোমাদের সবকিছু পারতে হবে এখন। তো আমরা প্রিপারেশন এমন ভাবে নিব। আর দেখো খুব কিন্তু কষ্ট হচ্ছে না পড়তে, এই যে আজকে বুঝলে এত কঠিন জিনিস, খুব কি কষ্ট হলো, মানে বোঝাতে পেরেছি তো আমি গোটাটা মোটামুটি?